উষার বিয়ের দিন সব থেকে বেশি খুশি দেখালো আবৃত্তিকে। মেয়েটি খুব বেশি সুন্দর। অতিরিক্ত সুন্দরীদের বেশি সাজলে নাকি খুবই বাজে দেখায়। সেই জন্যই মেয়েটি সাজলো না খুব। সন্ধ্যায় যখন উষার বিদায় হলো সকলেরই মন খারাপ। তবে অদ্ভুতভাবে কেউ কাঁদলো না। সবাই যেন অনুভূতি হারিয়ে ফেলেছে। গেট থেকে বিদায় দিয়ে ফিরছিল উন্মেষ। তখনই ওদের এক ক্লায়েন্ট এসে বললেন, হ্যালো মিস্টার উন্মেষ। হাই মিস্টার রহমান, ভালো আছেন? জি, খুব ভালো আছি। কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলেন, আপনাদের বাড়ি মানে আমাদের নিজস্ব ঠিকানা। এখানে চোখ বন্ধ করে থাকা যায়। ধন্যবাদ। টুকটাক কথার মধ্যে হঠাৎই মিস্টার রহমান বললেন, ওই মেয়েটা কি? আবৃত্তিকে দেখালো লোকটা। উন্মেষ কথা না বলায় ফের বললেন, আসলে আগের বার যখন এসেছি তখন তো দেখিনি। আমার ওয়াইফের ছোট বোন। সন্তুষ্ট হলেন তিনি। মুখে একটা আলাদা ভাব চলে এসেছে। উন্মেষ ইগনোর করার ট্রাই করছে। তখনই ভদ্রলোক বললেন, আমার শ্যালককে তো চিনেনি। গত বছর পরিচয় হলো না? তো ওর জন্য মেয়ে দেখা হচ্ছিল। আপনার শেলিকাকে খুব পছন্দ করেছে। ধাক্কা খেল উন্মেষ। আবৃত্তি কারো সাথে হেসে হেসে কথা বলছে। ভদ্রলোক আরো কিছু বলতে উন্মেষ বলল, হতাশাজনক ভাবে বলতে হয় ও বিবাহিতা। কি বলেন? ওইটুকু মেয়েটা বিবাহিতা? খুবই খারাপ লাগলো। কোথায় ওইটুকু? ওর 2 বছরের একটা বাচ্চাও আছে। আপনি বড় অ্যাডভান্স হয়ে গেছেন। একটু পিছিয়ে আসুন। জানেন তো, আগে আগে বিয়ে করা উচিত। উন্মেষের মতো মানুষের থেকে এমন কথা আশা করেননি মিস্টার রহমান। গম্ভীর হয়ে এলো মুখশ্রী। সেসব পাত্তা না দিয়ে অন্যদিকে এলো উন্মেষ। কি দিন এলো! লেখার নিকটস্থ হতেই লেখা বলল, শোনো, আবৃত্তির পেটে পেইন হচ্ছে কিছুদিন। পেইন কিলার শেষ হয়ে এসেছে। একটু এনে দিবে? ঠিক আছে, আমি যাচ্ছি। রাতে খাবারের সময় আবৃত্তির সাথে দেখা হলো উন্মেষের। মেয়েটি আজ শাড়ি পরেনি, নর্মাল সালোয়ার কামিজ পরেছে। তবে আজও ওড়নাটা মেঝে ছুঁইছি। অভ্যেসটা গেল না আর। দ্বিতীয় আবার টপস পরা পছন্দ করেন না। শাড়িতেই নারী, এ কথাটা অন্তরে গেঁথে রেখেছেন। আবৃত্তি চেষ্টা করে, তবে সামাল দিতে হিমশিম। ডাইনিংয়ে কথা বলার মতো সুযোগ ছিল না। তাই উন্মেষ ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের আকাশ দেখতে ভালো লাগে আবৃত্তির। বড় জানালা না থাকাতে খোলা ব্যালকনিতে এসে দেখে। বিষয়টা জানা ছিল উন্মেষের। আজ আবৃত্তি এলো না। অপেক্ষা করতে করতে সিগারেট ধরালো উন্মেষ। তখনই কাশতে লাগলো আবৃত্তি। হতবুদ্ধি হারিয়ে উন্মেষ তাকায় সিগারেটের দিকে। চটপট ফেলে দেয় ফিল্টার। আবৃত্তির কাশি থামে। মারার প্ল্যান করলেন নাকি? জানতাম না তুমি বসে আছো। যা তা, একটুর জন্য আমার প্রাণটা চলে যাচ্ছিল। লেখা বলল তোমার পেটে পেইন হচ্ছে আজকাল। পেন কিলারটা ফুরিয়ে গেল কাল। আজ আর যাওয়া হয়নি বাহিরে। শোনো, তাকালো আবৃত্তি। পকেট থেকে ওষুধের পাতাটা বের করে উন্মেষ বলল, এটাই তো নিতে আগে। এখন কি অন্যটা নাও? ওহো, হাত বাড়িয়ে দিল উন্মেষ। ব্যালকনির কাজ ঘেঁষে খানিকটা নিচু হয়ে ওষুধের পাতাটা নেয় আবৃত্তি। মেয়েটির উজ্জ্বল মুখটা চাঁদের আলো পড়ে ছিটকে। এক অদ্ভুত দ্যুতি খেলে যায় মুখে। হাতের সাথে স্পর্শ লাগতেই শুধু শরীর নয়, বুকের মধ্যভাগও কেঁপে ওঠে দুজনার। বিয়ে 2 মাস যেতে না যেতে খবর এলো উষা প্রেগনেন্ট, বাচ্চা মেয়ে। অল্প বয়সে মা হওয়াটা স্বাস্থ্য ঝুঁকির। দ্বিতীয়া প্রায় ফোনের মধ্যে মেয়েকে বকা দিলেন। তবে সবশেষে খুশি বোধও করলেন। নানি হতে যাচ্ছেন তিনি। ওনার প্রথম নাতি বা নাতনি আসতে চলেছে। উষার শ্বশুরবাড়ি থেকে দাওয়াত এসছে। বিকেলে যাবে সকলে। এদিকে আবৃত্তি কিছুটা অসুস্থ। থেকে যেতে চাইল লেখা, তবে থাকতে দিল না আবৃত্তি। ওর ভাষ্য মতে লেখার ঘোরাঘুরি প্রয়োজন। মন সতেজ হবে, তাছাড়া কলি তো আছে। এসব কথা বলে লেখাকে পাঠিয়ে দিল সে। উন্মেষ আজ বাসায় নেই, ব্যবসায়িক কাজে ব্যস্ত। আলমাস সাহেব হাত ভর্তি করে মিষ্টি এনেছেন। মেয়ের শ্বশুর বাড়ি যাবেন বলে কথা। কোনো কমতি যেন না থাকে। শরীর খারাপ থাকা সত্ত্বেও আবৃত্তি উঠে এলো। লেখার পা এখন অনেকটাই ঠিকঠাক। ক্রাচে ভর করে হাঁটতে হয় না। তবে হাঁটতে একটু অসুবিধা হয়। লেখা এক হাত আবৃত্তির গালে ছোঁয়।
কিছু প্রয়োজন হলে কলিকে ডেকে নিবি। ঠিক আছে আপু, তোরা সাবধানে যাস। হুম। আর আপু পৌঁছে ফোন দিবি। দিব। তুই এখন ঘরে যা, রেস্ট কর। তোরা যা, তারপর না হয় যাই। না, আগে তুই যাবি। যাচ্ছি, বলেই চলে গেল আবৃত্তি। লেখা গাড়িতে উঠে বসলো। শাসা গতিতে যাচ্ছে গাড়িটা। এরই মধ্যে উষার কল এলো। বহু দিন পর দুজনে আজ কথা বলছে। বিগত দিনগুলোতে সাধারণ সখ্যতা যেন হ্রাস পেয়েছিল। উষা হঠাৎই বলল, আমার মেয়ে হলে যেন তোমার মতো হয় ভাবি। হেসে উঠল লেখা। তারপর বলল, কেন বলো তো? তোমার নাকটা আমার ভীষণ ভালো লাগে। নাক ভালো লাগে? হ্যাঁ গো ভাবি, জানো তোমার মুখের দিকে তাকালে প্রথমেই তোমার নাকটা ভাসে। মনে হয় একদম খেয়ে ফেলি। ছি উষা, কি ভাষা তোর! অশ্লীল হয়ে গেছিস। ঠোঁট টিপে হাসলো উষা। এদিক ওদিক তাকিয়ে বলল, শোনো ভাবি, আমি খুব পেকে গেছি। তবে এই লাইফটা দারুণ, খুব বেশি এনজয় করছি। তাই? একদম। বাহ, আমার ননদিনীর মুখে লাজ লজ্জা সব হারিয়ে গেছে দেখছি। সে তো এখন মা হতে চলেছে। বরের ভালোবাসায় দিশাহারা। এবার লজ্জায় হাসলো উষা। লেখা দেখলো পৌঁছে গেছে। হাত নাড়িয়ে বলল, এসে গেছি। সবাইকে দেখে না নেমে পারল না উষা। ইয়াস দ্রুত ধরল মেয়েটির হাত। আজকাল মেয়েটি ভুলে যায় তার পেটের মধ্যে অন্য একজনের বাস। খালি ছটফট করে। ইয়াস চোখ রাঙায়। সাবধানে চলো, কখন না পড়ে টরে দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। সরি। থাক, এবার আসো আমার হাত ধরে। উষা লক্ষ্য করল ইয়াসের যত্ন বেড়েছে 1000 গুণ। আগেও যত্ন করত খুব, তবে বাচ্চাটা আসার খবর যেই না শুনেছে, আদর সোহাগ বেড়ে গেছে। মনে মনে খুশি হয় উষা, সাথে একটু আফসোস করে। ভাবে, ইস, কেন আগে আমি মা হলাম না। লেখা এসে উষার গাল টেনে দিল। এইটুকুনি মেয়ে। লেখার যখন বিয়ে হয় তখনও উষা ফ্রকের সাথে ছোট ছোট প্যান্ট পরে ঘুরত। আর সেই মেয়েটা মুহূর্তেই এত বড় হয়ে গেল। মেয়েদের বড় হওয়ার সাথে সত্যি বয়স নামক সংখ্যার যোগ নেই। প্রায় প্রতিটি মেয়েরই লড়াই করে বাঁচতে হয়। তাদের সংগ্রাম শুরু হয় মায়ের গর্ভ থেকে বের হই। কথার ফাঁকে আবৃত্তির কথা ভুলে গিয়েছিল লেখা। হঠাৎ যখন মনে হলো তখনই কল করলো। হ্যাঁ আবৃত্তি, আমরা পৌঁছে গেছি। তুই ঠিক আছিস? হুম আপু। তোদের সব ঠিকঠাক আছে তো আপু? হুম, সব ভালো। আচ্ছা সাবধানে চলিস, তোর পাটা কিন্তু এখনো রিক্সে আছে। ঠিক আছে আমার বনু, আপনার কথা মাথায় থাকবো। আবৃত্তি হাসলো শুধু। ওর গলাটা কেমন যেন শোনায়। লেখা অবশ্য খুব একটা আমলে নিল না। ফোন রাখার আগে শুধু বলল, কোনো সমস্যা হলে কল করিস। সকাল থেকে প্রচন্ড পেট ব্যথা। এখন দুপুর হয়ে এসেছে। আবৃত্তির পেট ব্যথা যেন দ্বিগুণ হারে বাড়ছে। মেয়েটি সাপের মতো মোচড়ায়। খুব যন্ত্রণা হচ্ছে। ইদানিং সমস্যাটা বেড়েছে খুব। নিজেকে স্থির রাখতে পারছে না। চোখ দিয়ে জল নেমে আসছে। কলিং বাজলো তখনই। আবৃত্তির শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। কলিকে ডাকে সে। কলি, কলিং বাজে, দেখো তো কে এলো। আর একটু গরম পানি বসাও তো, পেটে গরম ভাপ দিতে হবে। ঠিক আছে আপামনি। দরজা খুলে কলি দেখলো উন্মেষ দাঁড়ানো। সে বলল, ভাইজান, আজকে এত আগে আগে আইলেন যে? কিছু ফাইল নিতে এসেছে, ভুলে রেখে গিয়েছিলাম। আচ্ছা। তড়িঘড়ি করে চলে গেল উন্মেষ। কলি গেল রান্নাঘরে। পানি বসানোর জন্য হাঁড়ি নামানোর সময় কাচের বোতল পড়ে গেল। সেই বোতলের এক অংশ লাগলো পায়ে। চেঁচিয়ে উঠল কলি। আবৃত্তি তখন ঘুমিয়ে জল। উন্মেষ ছুটে এলো। দেখলো কলির পা কেটেছে। বিরক্ত হলো সে। সাবধানে কাজ কর। কতখানি কেটে গেল। কলির চোখে পানি। উন্মেষ বলল, কি করছিলে এখানে? আবৃত্তি আপা মনির পেট ব্যথা। গরম পানি ভাপ দেওয়ার লাইগা পানি গরম দিতে আইছিলাম। আর তখনই নিজের পাটা কাটলি। উত্তর করে না কলি। উন্মেষ ওকে ঘরে পৌঁছে দেয়। বেশ অনেকটা কেটেছে। মলম আর ব্যান্ডেজ দিয়ে ফিরে আসতে আবৃত্তির ঘুঙ্গানি কানে আসে। মেয়েটা আর্তনাদ করে বলছে, কলি, একটু গরম পানিটা নিয়ে এসো, যন্ত্রণা বেড়েছে। দ্বিধায় পড়ল উন্মেষ। গরম পানি বসিয়ে যায় আবার কলির ঘরে।
কলি চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। কেটেছে অনেকটা, ব্যথায় হিসকি তুলছে। উন্মেষ বুঝতে পারল একে বলে লাভ হবে না আর, এ নিজে আধমরা। গরম পানি নিয়ে আবৃত্তির ঘরে যেতে উন্মেষ দেখল মেয়েটি আগে থেকেই প্যাট উন্মুক্ত করে রেখেছে। নজর ঘুরিয়ে নিল উন্মেষ। আবৃত্তির চোখ দুটো বোঝা। মেয়েটি ঠোঁট কামড়ে নিজের ব্যথা দমানোর প্রয়াসে। উপায়হীন উন্মেষ এগিয়ে এলো। গরম পানির ব্যাগটা আলগোছে ধরল আবৃত্তির পেটের উপরে। এতে কিছুটা আরাম বোধ হলো মেয়েটির। বেশ কিছুটা সময় এভাবেই চলল। উন্মেষ একবারও তাকালো না আবৃত্তির দিকে। মেয়েটি যখন প্রায় ঘুমিয়ে পড়েছে তখন উন্মেষ উঠে এলো। যাওয়ার পূর্বে আবার চোখ গেল উন্মুক্ত উদরে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে মেয়েটির শাড়ি নামিয়ে দিল। ঘরে এসে ফাইল গুছিয়ে নিতে তুমুল বৃষ্টির শুরু। ফোন এলো। আলমাস সাহেব জানালেন আজ ওনারা আসতে পারবেন না, কারণ ওইদিকে ঝড় চলছে খুব। উন্মেষকে বলা হলো দ্রুত বাড়ি ফিরতে। বলে রেখে দিল উন্মেষ। অফিস গেল না আর। তাছাড়া আবৃত্তির শরীরও খারাপ। সন্ধ্যা হয়ে এসেছে। উন্মেষের খেয়াল হলো বৃষ্টির পানি আসছে জানালা দিয়ে। তড়িগড়ি করে ছুটল আবার। আবৃত্তি জানালার কাছে একদম। পানি এসে ভিজিয়ে দিয়েছে ওকে। চট করে জানালা বন্ধ করে দিল। এদিকে আবার লোডশেডিং এর শুরু। জেনারেটর নষ্ট হয়ে আছে। চার্জার লাইট নেই বাসায়। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মোম ধরালো। ড্রয়িং রুমে আর কলির ঘরে একটা দিয়ে আরেকটা রাখলো আবৃত্তির রুমে। জবুতুবু হয়ে গেছে আবৃত্তি। ভ্রু কুঞ্চিত করল উন্মেষ। হালকা হাতে মেয়েটির কপাল স্পর্শ করতেই বুঝলো জ্বরে অবস্থা খারাপ। তার উপর বৃষ্টির পানিতে অর্ধ ভেজা শরীর। হালকা স্বরে মেয়েটিকে ডাকলো উন্মেষ। আবৃত্তি, আবৃত্তি, উঠে বসার চেষ্টা করো। কথাটা কানে যায়নি মেয়েটির। জ্বরের প্রভাব খুব বেশি হওয়াতে অনেকটাই চেতনাহীন সে। এক পর্যায়ে কাঁপতে লাগে আবৃত্তির দেহ। কোমল গোলাপি ঠোঁটটা যেন আরো রক্তিম হয়ে উঠেছে। শুকনো ঢোক গিলল উন্মেষ। আবৃত্তির গালে হালকা করে চাপড় দিয়ে আবার ডাকতে লাগলো। ওঠো আবৃত্তি। চেতনাহীন আবৃত্তি উঠল না, বরং আরো বেশি করে আঁকড়ে ধরল বিছানা। সাথে বক্ষস্থলে চেপে ধরল উন্মেষের হাত। এবার উন্মেষ পড়ল বিপদে। ছেলেটা কি করবে বুঝতে পারছে না। এদিকে আকাশে মেঘ ডাকছে গুরুম গুরুম। ভেজা শরীর স্পষ্ট হয়েছে। এভাবে থাকলে মেয়েটির বড় কোনো রোগ বাঁধবে। আলগোছে কোলে তুলে নিল উন্মেষ। বাচ্চা ছানার মতো করে গুটিসুটি হয়ে রইল মেয়েটি। বহু চেষ্টা করেও পুরোপুরি জ্ঞান ফিরাতে পারল না। আবৃত্তির শাড়ি বদল করে নর্মাল টপস পরিয়ে দিল উন্মেষ। মেয়েটি একদমই জ্ঞানহীন। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বেডে রেখে উঠে যেতে হাতটা আঁকড়ে ধরল। উন্মেষের হৃদয় কেঁপে ওঠে। কিছু বলছে আবৃত্তি। অস্পষ্ট তার কণ্ঠ। নিচু হয়ে শোনার চেষ্টা করল উন্মেষ। আবৃত্তি বলছে, যেও না চলে, প্লিজ যেও না। ঠিক তার পরপরই বলছে, আমি তোমায় ভালোবাসি না, ভালোবাসি না তোমায়। জ্বরের ঘোরে নানান কথাবার্তা বলল আবৃত্তি। উন্মেষ অনেকটা ভিজে গেছে। মেয়েটির শাড়ি বদলের সময় বুক ধরে এসেছিল। চোখ ভিজে এসেছিল কোনো এক যন্ত্রণায়। অসহায় লাগছিল নিজেকে। ভীষণভাবে অসহায়। সারা রাত আবৃত্তির কাছেই ছিল উন্মেষ। কতবার মেয়েটি কেঁপে উঠেছে হিসেবহীন। জ্বরটা নেমেছে এখন। ঘুমিয়ে জল হয়ে আছে। উন্মেষের চোখে আলো আসতেই ঘুম নেমে গেল। আবৃত্তির পাশে আতশোয়া হয়ে বসে রইল। মেয়েটির মাথায় হাত বুলালো কয়েকবার। এলো চুলগুলো গুছিয়ে দিল। আর তার পরপরই মেয়েটির কপালে এঁকে দিল উষ্ণ ঠোঁটের পরশ। কলি বলল, আবৃত্তি আপামনি, আপনি উঠেন না। তবু ওঠার চেষ্টা করলো আবৃত্তি। মাথা নাড়া তো কষ্ট হচ্ছে। কলি সাহায্য করে দিল। আবৃত্তি থ হয়ে বসে। কলি বলল, কি যে হয়েছিল আপনার? শরীরে জ্বর যে হু হু কইরা বাড়তেছিল। জ্বর বেড়েছিল খুব? হ, মনে হইতেছিল গরম পাতিলে হাত রাখছি। আপু কি ঘরে? কলি, একটু ডেকে দাও না। ভাবিমণি তো ঘরে নাই। কোথায় তাহলে? কাল তো খুব বৃষ্টি আসছিল, তাই আইতে পারে নাই কেউ। ও, বলে থেমে গেল আবৃত্তি। দেখতে পেল নিজের গায়ের জামাটা। কিছু সময় ভ্রু কুঞ্চিত করে থেকে কলিকে প্রশ্ন করবে ভাবল।
তবে ততক্ষণে চা হাতে চলে এসেছে উন্মেষ। চুলগুলো এলোমেলো। কলি ওঠার চেষ্টা করতে উন্মেষ বলল, সাবধানে, তোর পায়ের যা অবস্থা। কথাটা বোঝেনি আবৃত্তি। উন্মেষ চা রাখতে রাখতে বলল, তোর চা দিয়ে এসেছি, ধীরে ধীরে ঘরে যাবি, বিকেলে ডাক্তার নিয়ে আসবো। ঠিক আছে ভাইজান, আমি যাই, কোনো দরকার হইলে ডাইকেন। হো, যা। কলি চলে গেল। আবৃত্তি চা তুলতে যেতে উন্মেষ বলল, আমি দিচ্ছি। চা নিল আবৃত্তি। মুখটা কেমন গম্ভীর, জামা আমিই বদলে দিয়েছি। হঠাৎ উন্মেষের এমন কথাতে চমকে যাওয়ার কথা থাকলো, চমকালো না মেয়েটি। শুধু একবার তাকালো, চা শেষ করে রেখে দিল কাপটা। উন্মেষ ধীর হস্তে মেয়েটার মাথায় হাত ছোঁয়ালো। চোখ বন্ধ করে রইল মেয়েটি। জ্বর নেমে গেছে, প্রতিক্রিয়া দেখালো না আবৃত্তি। উন্মেষ ফের বলল, কিছু বলছো না যে? কি বলবো? কিছু একটা, অন্তত ভালো খারাপ রিয়েক্ট করা যেতেই পারে। আমার কোনো অনুভূতি নেই। মিথ্যে কেন বলো, যখন সে মিথ্যেটা কোনো কাজেই দিবে না? সত্যি ছিল এটা। থাক, আর সত্য মিথ্যে জানতে চাই না। শোনো, আমাকে কিছুদিনের জন্য বাসায় দিয়ে আসবে, প্লিজ। হঠাৎ? প্লিজ দিয়ে আসো আমায়, আমার দম বন্ধ হয়ে আসছে। অনেকটা ভনিতা করে এবার উন্মেষ বলল, তাহলেই বোঝো আমার কেমন লেগেছিল। উন্মেষ, তুমি এটা বলতে পারো না। কথা বলিও না আবৃত্তি। সব তো ঠিকই ছিল, আজ তাহলে এমন কেন বললে তুমি? এর জন্যই আমি আসতে চাইনি। সামান্য লাল হয়ে এলো উন্মেষের চোখ। আবৃত্তি সেসব পরোয়া না করে বলল, তুমি তোমার কথা রাখুনি তবে। দোষ দিবে না আবৃত্তি, আমি আমার দিক থেকে কখনোই কমতি ছিলাম না। বুঝেছি। কি বুঝলে? আজ আমি এখানে উপস্থিত আছি, তাই সবকিছুর এত ঘাটতি। রাগ হলো উন্মেষের। আবৃত্তি নাক ফুলিয়ে বসে রইল। দুজনের মধ্যেই একটা আক্ষেপ রইল। একটা সময় পর উন্মেষ বলল, আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে এখনো আমার অনুভূতি মরে যায়নি, আর না কখনো যাবে। আমার প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ছিল। নিজেকে নিষ্ঠুর মনে হলো আবৃত্তির। মনে পড়ল দ্বিতীয়ার বলা কথাগুলো। একসময় বলল, আন্টি তবে ভুল বলেনি কিছু। আমি সত্যিই আমার আপুর সংসার ভাঙতে এসেছি। দু চোখে জল। আবৃত্তির ফোফানোর শব্দ শুনছে উন্মেষ। মেয়েটার দিক থেকে নজর ফিরিয়ে মনে মনে বলে, এত ভালো না হলেও পারতে, অন্তত আমার জীবনটা এভাবে পচে যেত না। দুপুরের দিকে ফিরে এলো সবাই। আবৃত্তি হঠাৎ করেই বাড়ি যেতে চাইছে, এই বিষয়টা হজম হলো না লেখার। সে তো সরাসরি উন্মেষকে অভিযোগ করলো, তুমি ওকে কিছু বলেছ? কি বলবো? তাহলে বাড়ি যেতে চাইছে হঠাৎ? তাকে জিজ্ঞাসা করো। অদ্ভুত, কালও তো সব ঠিক ছিল। তুমি বসো তো। বসেই তো ছিলাম। আবার বসো। পায়ের ব্যথাটা বেড়েছে তাই না? কি করে বুঝলে? ম্যাজিক, বলে গাঢ় হাসলো উন্মেষ। লেখার পাটা নড়াচড়া করে দিল। এতে শীতল হয়ে এলো লেখার চোখ। ঠিক কতটা ভালোবাসা থাকলে মানুষ এমন করতে পারে। উন্মেষই দিতে এসেছে আবৃত্তিকে। আজও আঁচলের ঠিক নেই মেয়েটির। চুলগুলো উড়ে গেছে বাতাসে। গাড়ি থেমেছে অনেক সময়। আবৃত্তি যখন ধ্যান ভাঙে, তখন দেখতে পায় উন্মেষ তাকানো। লজ্জা পেলে না তো? কেন লজ্জা পাবো? শাড়ি ঠিক তো করো আগে। ঠিক করার কি আছে? সেটাই, বলে দীর্ঘশ্বাস ফেললো উন্মেষ। আবৃত্তি তাকিয়ে দেখলো, এটা ওদের বাড়ি নয়, বরং বাড়ি থেকে উল্টো পথ। চিরচেনা সবুজ মাঠ। চিন্তিত কণ্ঠে মেয়েটি বলল, এখানে কেন এলাম আমরা? অতীতকে অনুভব করতে। আমি চাই না, না চাইলেও যেতে হবে। উন্মেষ, প্লিজ। একা কেন জ্বলবো আমি? তুমিও তো সমান দোষী, তাই না? ভালো তো আমি একা বাসি না। নীরব হয়ে এলো আবৃত্তির দৃষ্টি। মেয়েটির চোখে মুখে ভয়। উন্মেষ তাচ্ছিল্য নিয়ে তাকিয়ে রইল নিষ্ঠুর নারীটির পানে। যা সইবার ক্ষমতা নেই, তা কেন করতে যাবে? পরকীয়া শব্দটি খুবই নিচু মানের। আর এই পরকীয়া দায়ভার এড়াতেই কিনা বিয়ের পর উন্মেষ আর আবৃত্তির যোগাযোগ হারিয়ে যায়। পুরো পৃথিবীর নিকট সবটা ঠিক দেখিয়ে
ভেতরে ভেতরে যন্ত্রণায় ভুগছিল দুটি অতৃপ্ত হৃদয়। সন্ধ্যায় যখন বাড়িতে এলো ওরা, তখন আবৃত্তি একদমই চুপচাপ। মেয়েটি যেন হারিয়ে ফেলেছে নিজেকে, থমকে গেছে ওর পৃথিবী। উন্মেষ স্বাভাবিক, অভ্যেস হয়ে এসেছে সবটা। নামো, এসে গেছি। নিঃশব্দে নেমে গেল আবৃত্তি। আঁচল ছুঁই ছুঁই মাটি। নিজে হাতে মেয়েটির আঁচল ঠিক করে দিল উন্মেষ। আমি তোমাকে খুব ঘৃণা করি উন্মেষ, জানি সেটা। কেন ওখানে নিয়ে গেল আমায়? আমার ভেতরকার সামান্য যন্ত্রণা অনুভব করাতে। ঠিক করলে না এটা? কোনো কিছুই ঠিক ছিল না আবৃত্তি। গত কয়েক বছরে ঠিক হয়নি কিছুই। খুব ঘৃণা করি তোমায়। অন্তত আজকের দিনটার জন্য হলেও আমি তোমায় ঘৃণা করি। ভীষণ ঘৃণা করি, ভীষণ ভাবে। তাহলে বোঝো আমার বুকে কতটা ঘৃণা জন্মানোর কথা। হাত দিয়ে মুখ ঢেকে ফেলল আবৃত্তি। ছলছল নয়ন দেখাতে চায় না উন্মেষ। দাঁত কামড়ে পরিস্থিতি সামলায়। এই স্মৃতিটুকুই সহ্য হলো না তোমার? আর আমার সবটা জুড়ে যে স্মৃতি বইছে, সেটা কেমন করে সহ্য করেছি আমি? ঠিক করলে না উন্মেষ? এই সময় এসে আমায় এত যন্ত্রণা না দিলেও পারতে। তুমি ঠিক করেছিলে, নিষ্ঠুর মেয়ে। চলে যাও প্লিজ। এই নিষ্ঠুর মানুষকে আগলে নিও না আর। বহু আগেই সরিয়ে দিয়েছ। আর শোনো, সরে যেতে চাইলেই সরে আসা যায় না। থেমে গেছে আবৃত্তির কান্না। উন্মেষ কাছে আসলো, মাথায় স্পর্শ করলো ধীর হাতে। কালকের জন্য সত্যিই দুঃখিত। তুমি বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলে। জামা না বদলে দিলে জ্বর বেড়ে যেত আরো। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আবৃত্তি খুবই শান্ত। বাড়ি এসে থেকে নিজের ঘরে শুয়ে থাকে। লেখার সাথেও টুকটাক কথা বলতে চায় না। খানিক বাদেই বলে, পরে কথা বলি আপু। আন্দাজ করে থেমে যায় লেখা। এমনিতে ওর জন্য আবৃত্তির জীবনের মোড় ঘুরে গেছে। নিজেকে বড় স্বার্থপর মনে হলো। পরক্ষণই মনে পড়ল উন্মেষের কথা। ছেলেটির ভবিষ্যৎ চিন্তা করে এই কাজটি করেছে সে। তার জীবনের ভরসা নেই, সেখানে উন্মেষের জীবনকে ও নেতিয়ে দিতে পারে না। অন্তত ওর ভালোবাসা সেটা করতে বলে না। সেই সকল ভাবনা থেকেই না এমন সিদ্ধান্ত। আবৃত্তিকে নিতে এসেছে লেখা, সাথে অবশ্য উন্মেষও এসেছে। ললিতা বেগম নাস্তা রাখলেন। কতদিন পর এলে বাবা, আজ থেকে যাও। অন্য এক সময় থাকবো মা, আজ আসার কথা ছিল না। তবে আপনার মেয়ে শুনল না কথা। খুব জ্বালায় তোমায়? ছি ছি, কি বলছেন? লেখা খুবই লক্ষ্মী মেয়ে। মাঝে মাঝে বায়না করে, এই যা। স্বামীর কথাতে হাসলো লেখা। ললিতার কাছে এসে বসলো। জুসের গ্লাস এগিয়ে দিল। তোমার জামাই কখন আমার দোষ ধরেছে মা? সবটা নিজের উপর নিয়ে নেয়। বড় ভাগ্যবতী আমি। কপালে টুপ করে চুমু খেলেন ললিতা। সেই জন্যই বোধহয় তোর হাতে সময় দিলেন না সৃষ্টিকর্তা। মা, তুমি আবার কান্না করছো? কাঁদি না তো মা, বস তোরা, আমি রান্নার ব্যবস্থা করি। তার আগে কথা দাও, রান্নাঘরে গিয়ে কাঁদবে না। ধুর বোকা, রান্নাঘরে কেউ কাঁদে? তুমি কাঁদো মা, আমি তো তোমাকে চিনি। বুকটা হুহু করে উঠল ললিতার। চট করে চলে এলেন তিনি। রান্নাঘরে এসে কাঁদতে লাগলেন বিরামহীন। জীবনের সমস্ত কান্না রান্নাঘরেই কেঁদেছেন তিনি। কাউকে দেখতে দেননি। অথচ তার মেয়েটা ঠিকই দেখে নিয়েছে। বুকে বই রেখে চোখ বন্ধ করেছিল আবৃত্তি। হঠাৎ মাথায় স্পর্শ পেয়ে চোখ মেলল। কি রে, ঘুমাসনি তুই? না। তুই কখন এলি আপু? বললি না তো আসবি। বললে তো তুই নিষেধ করতি। নিষেধ কেন করতে যাব? ও মা, আমি জানি না বুঝি? যদি বলতাম ফিরে যাওয়ার কথা, তুই সরাসরি নাকচ করে দিতি। আমি তো জানি সেসব। কিছুদিন পর যাব আপু। আমি তোকে নিতেই এসেছি, আর যেতেও হবে। কথা শেষে মলিন হাসলো লেখা। চোখে জল চিকচিক করে। বুকে অসহ্য এক যন্ত্রণা। শোন, আমি বুঝতে পারি আমার সময় ঘনিয়ে এসেছে। ভরসা হারিয়ে ফেলছে রে। তুই কথা দে আমায়, সবটুকু দিয়ে উন্মেষকে দেখে রাখবি। আমায় যে খুব ভালোবাসে ছেলেটা, আমি ছাড়া মরেই যাবে। তুই ওকে বাঁচিয়ে রাখবি বোন। লেখার অপারেশন আজ, শেষ চেষ্টাটা করতে চায় সবাই। আবৃত্তি বোনের হাত ধরে বসে আছে।
বুকটা হু হু করছে। অন্যদিকে উন্মেষ বিচলিত। ভীষণ বেপরোয়া হয়ে গেছে ছেলেটা। সবকিছু ফেলে বারবার লেখার নিকট আসছে। মেয়েটাকে বুকে জড়িয়ে নিচ্ছে আষ্টে পৃষ্ঠে। সবাই কাঁদছে। উন্মেষকে এতটা পাগলামি করতে দেখা যায়নি আগে। সবগুলো মানুষ সামলানোর চেষ্টা করলো ওকে, তবে কেউ যেন পারছে না। বিগত 2 মাস ধরে লেখা একেবারেই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। আবৃত্তি যত্ন নিয়েছে সর্বদা, এমনকি প্রথম 1 মাস লেখার সাথেই ঘুমিয়েছে। লেখার শ্বাসগুলো ঘন ঘন। আবৃত্তিকে কাছে ডাকে, আপু কথা বলিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবার নেই আবৃত্তি, সবকিছু বহু আগেই শেষ হয়ে গেছে। এমন কথা বলিস না আপু, তোর কিছু হবে না রে, তোর কিছু হতে দিব না। তুই ছেড়ে যাস না আপু, মরে যাব আমি। খুব কষ্ট হচ্ছে আমার, খুব বেশি কষ্ট। কি করব আমি, কি করে বাঁচাবো তোকে? আল্লাহ এত নিষ্ঠুর কেন হলেন? কাছে আয় বোন, পাগলামি করিস না। মুখটা কাছে নিল আবৃত্তি। লেখা শব্দহীন চুমু এঁকে দিল কপালে। হাতটা বুকে চেপে ধরে বলল, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময় হলেও তুই ওকে দেখে রাখবি বোন। কথা দে আমায়, সামলে নিবি ওকে। আপু, কথা দিলি তো? দিলাম কথা। হাউমাউ করে কাঁদছে আবৃত্তি। লেখা শুকনো হাসলো। উন্মেষ পাগলের মতো ছুটছে এদিক সেদিক। লেখা 2 চোখ বেয়ে নেমে গেল জলের স্রোত। মেয়েটা দেখে যাচ্ছে ওর প্রিয়তমকে, ওর প্রথম ও শেষ ভালোবাসাকে। কেবল দেখেই যায়, এ দেখার যেন কোনো শেষ নেই। ভাগ্য অদ্ভুত, যা ভাগ্যে লেখা থাকে তা কখনোই বদলাবে না। বদলায়নি লেখার জীবনও। মেয়েটি চলে গেল 3 দিন। শুধু তাই নয়, এরই সাথে ঘটে গেছে দম বন্ধ এক ঘটনা। লেখার যখন অপারেশন হয়, তখন পাশের এক ভবনে আগুন লাগে। অপারেশন প্রায় শেষ, আর হতাশাজনকভাবে অপারেশন সাকসেসও হয়নি। লেখার নিথর দেহটা নিয়ে যাওয়া হয় পাশের লাশ ঘরে। সেখানে আরো কিছু দেহ ছিল। মূলত মেয়েটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়াতে দুর্গন্ধ বের হচ্ছিল, তাই অন্য ঘরে নিয়ে পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছিল। তখনই ঘটে দুর্ঘটনা। পাশের ভবন থেকে আগুন এসে পড়ে সে ঘরটাতে। লেখার মরদেহ সহ আরো 2টো মরদেহ পুড়ে যায়। মৃত স্ত্রীর দেহের জন্য পাগলামি করে উন্মেষ। আগুনের মাঝেই ছুটে যায়। একসময় বাঁ হাতের এক পাশ পুড়েও যায়। গার্ডরা এসে ওকে ধরে নিয়ে আসে। ততক্ষণে জ্ঞান হারিয়েছে উন্মেষ। কান্নার রোল পড়ে গেছে, শোকের ওপর শোক। লেখার পুড়ে যাওয়া দেহটা নিয়ে আসা হয়। শেষ দেখার সুযোগ হয়নি কারোর। জ্ঞান ফেরার পর একদমই স্থির হয়ে যায় উন্মেষ। লাশ দাফন করার সময়ও কোনো কথা নেই। আবৃত্তি ঘরের এক কোণে বসে পাগলের মতো কান্না করে। কেউ ভালো নেই কোথাও। যন্ত্রণায় সবার অবস্থা খারাপ। এই ভয়ানক শোকে কাটলো 3টে দিন। সবার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। খাওয়া দাওয়া করে না কেউই। নিদ্রাহীন চোখ। কলি গ্রামের বাড়ি গিয়েছিল, এই খবর পেয়ে চলে এসেছে আজ। ওর ভাবতেও কষ্ট হচ্ছে, হাসি খুশিতে থাকা পরিবারটা এতটাই ভেঙে গেছে। লেখার মতো সুন্দর একটি প্রাণ এই পৃথিবীতে নেই। 2 চোখের কোণ বেয়ে ঝরছে পানি। চোখ ভর্তি অশ্রু নিয়ে চুলোতে ভাত বসালো সে। দ্বিতীয়ার ঘরে গিয়ে বলল, খালাম্মা, এইভাবে তো জীবন যাইব না। না খায়া থাকলে তো ভাবিমণি আর ফিরাইব না। তুই এখন যা কলি। কলি এবার এলো আবৃত্তির ঘরে। মেঝেতে পড়ে আছে আবৃত্তির দেহ। গোসল নেই কতদিন। গায়ে জড়ানো মলিন শাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে এদিক সেদিক। কলি আঁচল টেনে দিল বুকে, মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। আবৃত্তি আপামনি, আপনিও যদি এমনে ভাইঙা পড়েন তো সামাল দিব কেডা? কেউ তো একজন সামলান। আপু চলে গেল কলি। ওঠেন আপনি, গোসল কইরা আহেন, আমি গরম পানি কইরা দিই। কেন এমন হলো বলো তো কলি? আমার আপু তো সুখেই ছিল। আগে গোসল কইরা আহেন। গরম পানি দিয়ে গেল কলি। আবৃত্তিকে গোসলে পাঠিয়ে এলো উন্মেষের ঘরে। ছেলেটার মাঝে এত বেশি পরিবর্তন এসেছে যে মনে হচ্ছে প্রাণহীন একটা দেহ। একটা ছবি হাতে বসে আছে, চোখ নিবদ্ধ বাহিরে থাকা গাছগুলোর দিকে। রোজ সকালে পাখিদের আনাগোনা দেখতে ভালোবাসতো লেখা। উন্মেষকে তুলে নিত মাঝে সাঝে, বায়না করতে একসাথে ভোর দেখবে বলে।
বিজনেসের কাছে বাহিরে গেলে কত বায়না জমে থাকতো হৃদয় জুড়ে। এক রাত ভরে সেসব বায়নার লিস্ট করতো লেখা। তারপর এক একটা বায়না পূরণ করতো উন্মেষ। মেয়েটি আজ নেই, 3 দিনেরও বেশি সময়। নিশ্চয়ই অনেক বায়না জমা করে রেখেছে। তবে উন্মেষ জানে না সেসব, জানবেও না কখনো। মেয়েটি অন্তরে ছোট ছোট মায়া বপন করে দিত। সে মায়া আজ পাহাড় সমান রূপে দহন দিচ্ছে। উন্মেষ ফুঁফিয়ে ওঠে। কলির হৃদয়টা ছ্যাদ করে উঠল। উন্মেষকে কিছু বলার মতো ভাষা পেল না। শুধু দেখতে লাগলো স্ত্রীর সাথে অন্তত বিচ্ছেদে ভেঙে যাওয়া এক ভগ্ন হৃদয়ের স্বামীকে। অধিকাংশ মানুষের জীবনের প্রাক্তন থাকে। এই প্রাক্তন জীবনের শেষ নিঃশ্বাস অবধি থেকে যায়। ঠুনকো হয়ে যায় পরবর্তী সম্পর্কগুলো। প্রায় সেই মানুষের জীবন চলে কেবল সমঝোতায়। এই সমঝোতাকে পরম যত্নে তুলে নিয়ে বেঁচে থাকে মানুষগুলো। অথচ ভেতরটা জ্বলতে থাকে। চাইলেই কি ছেড়ে যাওয়া যায়? মন যদি পেছনে ফিরে তাকায় তবে কি করার থাকে? এই ভুলে ভরা জীবন নিয়ে তো চলতে হয়। কেউ কি কখনো শতভাগ সৎ হয়? যদি তেমনি হতো তবে এ সমাজে ডিভোর্সের সংখ্যা হু হু করে বেড়ে যেত না। আবার যদি সমঝোতাকে আগলে বেঁচে থাকতো তবে সারাটা জীবন এক অতৃপ্ত অনুভূতিতে পার করতে হতো। কে কোনটা বেছে নিবে এটা তার উপর নির্ভর করছে। এক একজনের চিন্তাধারা এক একটা পথকে আগলে নেয়, কিন্তু দিন শেষে কোনটা সঠিক তা সময় বলে দেয়। ধরা বাঁধা নিয়মে জীবন চলে না। আর জীবন মানেই এক একটা ফ্যান্টাসি। 10 দিন পর আজ দ্বিতীয় এসেছেন রান্নাঘরে। অনেকটা সামলে নিয়েছেন নিজেকে। সত্যিই তো, এভাবে আর কতদিন? তিনি প্রায় চেঁচাচ্ছেন। ভাত রান্না করলে যদি ভাত থেকেই যায় তবে ভাত রান্নার কি দরকার? আজ থেকে চুলায় কিচ্ছুটি বসাবো না। কলি, এই কলি, সবাইকে বলে দে, যদি এমন করে তো আমি চলে যাব বাড়ি থেকে। সবাই মিলে আমায় পাগল করে দিচ্ছে। আলমাস সাহেব বিরক্ত হয়ে বললেন, কি শুরু করেছো তুমি? কি শুরু করব? দেখো না কি অবস্থায় তৈরি হয়েছে। ভাতের হাঁড়ি ভরা থাকে রোজ, সব ফেলতে হয়। অকল্যাণ হচ্ছে না? পরিস্থিতিটা তো বুঝছো। তুমি চুপ করো। এগিয়ে গেলেন দ্বিতীয়া। চুল মেলে দিয়ে আবৃত্তি হাঁটুতে মুখ গুজে দরজায় ঠক ঠক আওয়াজ করলেন দ্বিতীয়া। রেসপন্স নেই মেয়েটির। চিৎকার করলেন এবার, কানে কি তুলে দেওয়া? শোকের পাহাড় নামিয়ে রেখেছে সবাই, বাঁচতে হবে না? ঘাড় ঘোরালো আবৃত্তি। দ্বিতীয়া দেখলেন ফ্যাকাশে মুখেও অসাধারণ লাগছে ওকে। চমকালেন তিনি। আগে কখনো এভাবে দেখা হয়নি। ধীরে মেয়েটির কাছে এলেন, মাথায় হাত বুলালেন। দিন তো যেতেই থাকবে মা। লেখা আমার মেয়ের থেকেও অধিক। কখনো ভুল ধরতে পারিনি ওর। এমনি লক্ষ্মী সে। ঝগড়ার কথা চিন্তায়ও আসেনি। আমার ছেলেটা ভেঙে গেছে, তুমি একটু সামলাও। অন্তত লেখার কথাটা ভেবে। আবৃত্তি দেখলো উন্মেষ চোখ বন্ধ করে আছে। ঘুমায়নি বোঝা যাচ্ছে। আলগোছে কপাল স্পর্শ করলো। চুলের মধ্যে হাত গুলিয়ে দিল। খুব বিচিত্র জীবন, তাই না আবৃত্তি? মানুষ তো আমরা। অনুভূতির মৃত্যু কি আছে বলেন? গত 10 দিনে আমি বুঝে গেছি, সময় আমাদের ব্যতিক্রম কিছুর সাথে পরিচয় করায়। এভাবে ভেঙে পড়লে চলবে? আপুর আত্মা কষ্ট পাবে তো। মেয়েটা এভাবে চলে গেল আবৃত্তি। শোনেন, আপনাকে এভাবে দেখতে ভালো লাগে না আমার। বসো, তোমার বোন আমায় যাতনা দিয়ে গেল। অসহ্য লাগছে সব। কখন এতটা মায়া জন্মেছে বুঝতেও পারিনি। আপনি ওঠেন তো। আবৃত্তি নিজ থেকেই উঠিয়ে দিল উন্মেষকে। ছেলেটার এমন রূপ আগে কখনো দেখেনি। ঘর গোছালো আবৃত্তি। লেখার জিনিসগুলো এক সাইড করে রাখলো। উন্মেষ বলল, এগুলো সরিও না। সরাচ্ছি না তো। হুম। গোসল সেরে বের হলো উন্মেষ। তারপর নামাজ পড়ল। দোয়া করলো লেখার জন্য। ঠিক হলো কবর জিয়ারতে যাবে। আবৃত্তিও যাবে সাথে। নামাজ পড়ে এসে দুজনে বের হলো। কবরের নিকটে যেতেই আবৃত্তির পা থমকে গেল। না চাইতেও চিৎকার এলো বুক চিরে। মেয়েটার কান্না দেখে উন্মেষের বুকটা ফেটে যাচ্ছে। ওর যে খুব কষ্ট হয়। আবৃত্তি নিজেকে সামাল দিতে পারে না। উন্মেষকে সামলাতে গিয়ে নিজেই ভেঙে পড়েছে।
উন্মেষকে বেশ বেগ পেতে হলো। আবৃত্তি আর যতটুকু মনোবল জুগিয়েছে এখানে এসেছিল সেটা পুরো ভেঙে গেছে। কবরের কাছে যেতি। উন্মেষ বুকে জড়িয়ে নিল, হালকা হাতে হাত বুলালো। তুমি এমন ভেঙে যাচ্ছ কেন বলো তো? আপুর জায়গায় আমি কেন মরলাম না উন্মেষ? চুপ কর আবৃত্তি, এসব বলতে নেই। আল্লাহ নারাজ হন। লেখা বড় লক্ষ্মী, ও ভালো আছে দেখে নিও। আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি মরে কেন যাচ্ছি না? আপুর সাথে কেন এমন হলো? ভেজা দুই নন আড়াল করলো উন্মেষ। আবৃত্তির চোখ মুছিয়ে দিয়ে চুমু খেলো বার কয়েক। বেড়াল ছানার মতো গুটিয়ে রইল আবৃত্তি। মায়া বড় খারাপ জিনিস। রাতের শেষ ভাগে এসে লেখার ছবিটা বের করলো উন্মেষ। এটা প্রথম দিনের ছবি, যেদিন প্রথমবারের মতো যাওয়া হয়েছিল লেখাদের বাড়ি। তুমি আমার জীবনে দীর্ঘশ্বাস হয়ে এসেছিলে লেখা, ফিরেও গেলে দীর্ঘশ্বাস হয়ে। আমি কখনো তোমায় বুঝতে দেইনি। সবটা সুন্দর ছিল, কষ্টে ছিলাম আমি, তবু ভালো ছিল সব। তুমি চলে গিয়ে সবটা দীর্ঘশ্বাসময় করে দিলে। মাঝে সময়টুকু হয়তো আমি অনুভব করিনি। পাথর ছিলাম, তবু এখন মনে হয় যা হচ্ছিল তাই হতো। তোমার শূন্যতা আজ আমায় ভোগাচ্ছে। নির্জন রাত্রিতে লেখার ছবিটা কেটে ফেলল উন্মেষ। এক বুক সমান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা আমাদের বর্তমানকে ঘৃণা করি, অতীতের জন্য ছটফট করি, আর ভবিষ্যতের চিন্তায় জীবন নষ্ট করি। আমার কাছে সবটাই তিক্ত ছিল, তবু এখন মনে হয় তুমি থেকে গেলেও পারতে। কষ্ট চেপে না হয় বেঁচে থাকতাম আমি। লেখার মৃত্যুর শোকটা সবে কাটাতে শুরু করেছে সবাই। কিছুদিন পূর্বেই মেয়েটির জন্য শতেক এতিম বাচ্চা খাওয়ানো হলো, মিলাদ পড়ানো হলো। ধীরে ধীরে স্বস্তি আসতে শুরু করেছে। ঠিক সেদিনই ঘটল বিপত্তিটা। উষার পেইন উঠেছে, প্রচন্ড ব্যথাতে মেয়েটা চলা তো দূরে থাক, বিছানায় বসে থাকতেও পারছে না। এই খবর পেতেই সকলে বের হয়ে গেছে। কিছু সময় আগে ইয়াস ফোন করে জানিয়েছে উষাকে হসপিটালে নেওয়া হচ্ছে। সেই ঠিকানায় আপাতত চলছে সবাই। দ্বিতীয়া কাঁদছেন বিলাপ করে। বাচ্চা মেয়ে ওনার, না জানি কতটা সহ্য করতে হচ্ছে। অন্যদিকে আলমাস সাহেব কঠোর। তিনি প্রায় ধমকে উঠলেন, কান্না করলে কি সব ঠিক হবে? একটু বোঝাতে মেয়েকে, বয়স কি খুব বেশি ওর? ওকে বোঝাতে পারলে না এখন বাচ্চা নেওয়ার প্রয়োজন নেই। আমি কি জানতাম নাকি? এসব জানতে হয়? অদ্ভুত বললে। স্থির থাকতে পারছে না আবৃত্তি। তুমুল গতিতে গাড়ি চালায় উন্মেষ, তবে রাস্তা যেন যাচ্ছেই না। বিপদ এলে এমনটাই হয়। দীর্ঘ সময় পর হসপিটালে পৌঁছালো ওরা। ততক্ষণে উষাকে নেওয়া হয়েছে অপারেশন রুমে। ইয়াস মাথায় হাত দিয়ে বসে আছে। দেহটা কেমন নেতিয়ে গেছে। সাহস দিতে উন্মেষ হাত রাখলো কাঁধে। মলিন মুখে ইয়াসের চোখ ছলছল করে। উন্মেষ বোঝে না কি করে সান্ত্বনা দিবে। ওর বুকটা যে পুড়ে যাচ্ছে। 3 ঘন্টা পর একটা সংবাদ এলো, যা সকলকে স্থির করে দিয়েছে। আবৃত্তি দুপা পিছিয়ে গেল। কান্না জুড়ে দিয়েছেন দ্বিতীয়া। ওনার দু চোখের জল যেন আজ শুকাবেই না। ইয়াসের মা বাবার মাথায় হাত, আর ইয়াস সে তো লাপাত্তা। ব্যালকনিতে এলো উন্মেষ। সিগারেট ধরাতে গিয়ে দেখলো আবৃত্তি এসেছে, তাই আর ধরালো না। সময় নিয়ে শ্বাস নিল। সবকিছু এলোমেলো কেন হচ্ছে আবৃত্তি? আমার পরিবারেই কেন দুঃখ? ভেঙে পড়ছে না আবার? ভাঙছি না, কেউ যেন টেনে ভেঙে দিচ্ছে আমায়। উষাকে বোঝানোর দায়িত্ব তো এখন আমাদেরই, তাই না? কি বোঝাবো ওকে? বয়সটা কত বলো? এই বয়সটা খুবই রিক্সের। সেই জন্যই আমার বারবার চিন্তা হচ্ছিল, শেষ রক্ষাটা আর হলো না। বাচ্চাটা শেষ করতে পারেনি আবৃত্তি। খুব কষ্ট হতে লাগলো। ডাক্তার জানালেন উষাকে কেবিনে নিয়ে আসা হয়েছে। সকলেই গেল দেখা করতে। উষা ঘুমিয়ে আছে। 7 মাসের ভরা পেটটা এখন একদমই নিচু। হৃদয় বিদারক এই স্মৃতি উষা কি আদৌ ভুলতে পারবে কখনো? গুমোট কান্নায় ছুটে এলো আবৃত্তি। উষা ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। পেটে হাত রেখে বোঝা যায় বাচ্চাটার নেই। ওর আত্মা যেন শোক গুনতে শুরু করেছে। আবৃত্তি টেনে নিল দুহাতে। বোন আমার, এভাবে কাঁদে না সোনা, সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটা বাঁচলো না ছোট ভাবি, আমি পারলাম না ওকে বাঁচাতে।
এভাবে বলে না, আল্লাহকে ডাকো। আমার ছোট্ট সোনা, আমার প্রথম মা হওয়ার অনুভূতি সব শেষ হয়ে গেল ছোট ভাবি, সব শেষ। আমি কেমন করে বাঁচবো বলো? আমি কেন মরলাম না? খাবারের প্যাকেটটা রেখে উন্মেষ বলল, এমন করলে কিন্তু মার দিব উষা। মেরে ফেলো ভাইয়া, আমি ভালো মা হতে পারিনি, বাঁচাতে পারিনি আমার সন্তানকে, নরকেও ঠাঁই হবে না আমার। ঠোঁট উল্টে কাঁদে উষা, উন্মেষের দিকে ইশারা করে আবৃত্তি। ছেলেটার নত দৃষ্টিতে বোঝা যায় ইয়াসের হদিস মিলেনি। কে জানে কোথায় গেল ছেলেটা। সকলেরই মন খারাপ। উষার শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরে গেছেন। সেখানে বড় ছেলের বউ একা, মাসখানেক আগে কনসিভ করেছেন। যাওয়ার আগে অবশ্য বলল উষাকে নিয়ে যাবেন, তবে দ্বিতীয়া বললেন বাড়ি থাকুক মেয়েটা, কিছুদিন পর না হয় যাবে। শোকের সময় কেউ আর দ্বিমত করল না। উষার মাথাটা এখন আবৃত্তির বুকে। মেয়েটি পরম যত্নে জড়িয়ে নিয়েছে। আলমাস সাহেব আর দ্বিতীয় আগের গাড়িতে। কিছু ফর্মালিটিসের জন্য ওদের লেট হলো। কিছু খাবি উষা? হালকা লিকুইড কিছু? উহু। ডাবের পানি খা একটু। ভালো লাগে না ভাইয়া, আপনি নিয়ে আসুন তো। ডাবের পানি খেলে একটু বল আসবে। রাস্তার ধারে গাড়ি থামিয়ে ডাবের পানি নিল উন্মেষ। জোর করে কয়েক ঢোক খাওয়ালো আবৃত্তি। উষা আবারও কাঁদছে। কথা হারিয়ে যায় উন্মেষের। কিছুদিন আগে স্ত্রী হারালো, এখন বোনের বাচ্চাটাও চলে গেল। আহারে জীবন। এক সপ্তাহ গেলেও যখন উষার শ্বশুর বাড়ি থেকে কোনো খোঁজ এলো না, তখন সত্যি অবাক হলো আবৃত্তি। পুরো পরিবারটা ধকল সামলাতে ব্যস্ত। উন্মেষ আবার ঠিকঠাক বিজনেসে মন দিয়েছে। এভাবে থাকলে ব্যবসায় লস হবে। উষা বসে থাকে নিরালায়, ঘর থেকে বের হয় না। সন্ধ্যায় যখন উন্মেষ বাড়ি ফিরল, তখন খুব ক্লান্ত দেখাচ্ছিল। নুন চিনি শরবত দিয়ে আবৃত্তি বলল, ইয়াসদের বাড়ি থেকে কেউ আসলো না একবার? মানছি যে এটা খুবই মর্মান্তক, তবে একটিবার ফোন তো করাই যেত। অন্তত ইয়াস তো করতেই পারত। আমরাও তো খোঁজ নেইনি। তাছাড়া ইয়াসও তো নিঃসন্তান হারিয়েছে। সবটা মেনে নিতে সময় তো লাগবে। তবু আমার কেমন যেন লাগছে। কেন বলো তো? জানি না। প্লিজ একবার খোঁজ নিয়ে দেখবে। কিছুতেই আমি শান্তি পাই না। দেখব। এখন বসো পাশে। চিন্তিত মুখে বসলো আবৃত্তি। উন্মেষর হাতটা নিয়ে খেলছে। বাচ্চাদের মতো করে এদিক সেদিক ঘোরাচ্ছে। কি করছো? এমনি ভালো লাগছে। অভ্যেস এখনো যায়নি। যাবে কেন? অভ্যেস গড়েছিলাম যাওয়ার জন্য। তুমি বড় অদ্ভুত। আর এই অদ্ভুত মানুষটাকেই তুমি। থাক, বাদ দাও সেসব। সবাই খেয়েছে? হ্যাঁ। তুমি খেয়েছ? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ফ্রেশ ও একসাথে খাই। থ্যাঙ্কস আবৃত্তি। হঠাৎ থ্যাঙ্কস বললে যে? আমার ভাঙা পরিবারটাকে আবার জুড়ে দেওয়ার জন্য। লেখার মৃত্যুর পর আমি ভাবিনি সবাইকে আগলে নিতে পারবে তুমি। আপুর মতো আমি কখনো হতে পারবো না উন্মেষ। কেউ কারো মতো হয় না আবৃত্তি। না তোমার মতো হতে পেরেছিল লেখা, আর না তুমি লেখার মতো। তবু 4টে বছর একসাথে ছিলাম আমরা। কোনো অভিযোগ ওঠেনি। উঠে এলো আবৃত্তি। পর্দা মেলে দিয়ে বলল, কাল একটু বাড়ি যাব। দিয়ে এসো তো, মামনির শরীর ভালো নেই। ঠিক আছে, কয়দিন থেকে এসো না হয়। না, থাকা যাবে না এখন। আন্টি কতটা সামলাতে পারবে আমি জানি না। উষা তো খেতেই চায় না। উজ্জ্বল হয়ে এলো উন্মেষের রক্ষী। কিছুটা এগিয়ে টেনে নিল আবৃত্তিকে। ঘাড়ে নাক ঘষতে শুরু করেছে। তুমি বড় বেশি ভালো আবৃত্তি। তোমার মতো কেউ নেই। আমি তো স্বার্থপর। ওহো, তুমিই তো বলেছিলে। পরিস্থিতি বলিয়েছে। তবে এটাই সত্য, তুমি সব থেকে সেরা, সবার থেকে আলাদা। বড় লক্ষ্মী তুমি। খাবে না? ওহো, কেন? তোমায় খাবো। ছি, সরো বলছি। আই নিড ইউ আবৃত্তি, আই নিড ইউ। এখন একটু স্বস্তি চাই আমার। গত কয়েক মাস ধরে আমি অশান্ত হয়ে গেছি। প্লিজ বউ। আর বাধা দিল না আবৃত্তি। উন্মেষের স্পর্শগুলো গাঢ় হতে শুরু করেছে। এক একটা ভালোবাসার ছোঁয়া যেন ভাসিয়ে নিচ্ছে কোনো গভীরে। বরাবরই পাতলা ঘুম উন্মেষের। তবে আজ ছেলেটার খুব গভীর ঘুম।
এই যে এত সময় ধরে আবৃত্তি ওর মাথায় হাত বুলাচ্ছে, চুমু খাচ্ছে অহরহ, কোনোটাই ধ্যান নেই। আবৃত্তি হাসলো, মৃদু কোমল এক হাসি। ছেলেটার ভালোবাসায় সিক্ত হতে হতে ভুলেই গিয়েছিল মানুষটা রক্ত মাংসে গড়া। স্থির করলো আবৃত্তি, নখগুলো আজই কেটে ফেলবে। উন্মেষের পিঠময় কতগুলো দাগ, গলায়ও আছে একটা। ওঠার চেষ্টা করলো আবৃত্তি, তবে বলিষ্ঠ দেহের উন্মেষের শক্তপোক্ত আলিঙ্গনের সাথে পেরে উঠল না। ছেলেটার ঘন ঘন গরম নিঃশ্বাস আশ্রে পড়ল আবৃত্তির গলায়। আবৃত্তি ডাকে, ওঠো, অনেকটা বেলা হয়েছে। বিরক্ত কেন করো বউ, একটু ঘুমাতে দাও প্লিজ। এই তো ঘুমিয়েছি। অনেক সময় ঘুমিয়েছ। ওহো, তাহলে আমাকে যেতে দাও। কোথায় যাবে? শুয়ে থাকো, এভাবেই ভালো লাগছে। বাথরুমে যাব, গোসল করব, ছাড়ো এখন। একা কেন যাবে? চট করে উঠে বসলো উন্মেষ। আবৃত্তি নিজেকে ঠিক করতেই আবারও এলোমেলো করে দিল উন্মেষ। চোখ রাঙালো মেয়েটি। সেসব পরোয়া না করে মেয়েটিকে কোলে তুলে নিল উন্মেষ। বাড়ি থেকে বের হওয়ার সময় আলমাস বললেন, তোমরা দুজনেই কিছুদিন ঘুরে আসতে পারো। না বাবা, এখন ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই। তোর বাবা তো ঠিকই বলেছে, ঘুরে আয়, ভালো লাগবে। ভালো লাগার প্রয়োজন তো এখন নেই মা। উষা সবে একটু একটু ঠিক হতে শুরু করেছে। সব দিক আগে ঠিক হোক। হ্যাঁ আন্টি, আমারও তাই মনে হয়। আমরা তোমার পর আবৃত্তি। ছি ছি, তা কেন হবে? তাহলে আন্টি বলে ডাকো যে। লেখা যদি আমার মেয়ে হয়ে থাকে তবে তুমি কেন নয়? শীতল হয়ে এলো আবৃত্তির দুচোখ। দ্বিতীয়া কাছে টেনে নিল মেয়েটিকে। চোখের জল মুছে তিনি বললেন, দুবনেই বড় লক্ষ্মী। আমরা নিশ্চয়ই খুব ভাগ্য করে এসেছি। না হলে দুই চাঁদই কেন আমার ঘরে আসবে? ইয়াস এসেছে, রুগ্ন তার চেহারা। উষার পাশে এসে বসল। উষা ভালো করে দেখে নিল প্রিয় স্বামীর মুখটা। তারপর বলল, কে হয়ে গেল? হুম, আমি খুব খারাপ মা, তাই না? এমন নয়, আমাদের বাচ্চাটা পৃথিবীর স্বাদ নিতে পারল না। আমার খুব কষ্ট হচ্ছে ইয়াস, খুব কষ্ট। বাদ দাও সেসব, বাড়ি নিয়ে যেতে এসেছি। ব্যাগ গুছিয়ে নাও। দুদিন পর যাই, তাহলে গাড়ি পাঠিয়ে দিব। কেন, তুমি থেকে যাও। আমার ভালো লাগে না। ইয়াসের মনের অবস্থা ভালো না, উষারও না। দুজনের কেউই শান্তিতে নেই। ইয়াস ফোন তুলল। দুদিন পর গাড়ি পাঠিয়ে দিব তাহলে। দরকার নেই, আমি আজই যাব। ঠিক আছে। কষ্ট পেল উষা, বড্ড অভিমান করে আজ যাওয়ার কথা বলেছে। তবে সেটা বুঝলো না ইয়াস। এটা যেন মানতেই পারছে না মেয়েটি। ওয়াশরুমে গিয়ে এক চট কাঁদল, আর তারপরই ভাবল ইয়াসও ওর মতো অশান্তিতে ভুগছে। সেহেতু ছেলেটার আচরণ অস্বাভাবিক হতেই পারে। আবৃত্তিকে জড়িয়ে উষা বলল, আমার জন্য অনেক করেছো ছোট ভাবি। সমস্ত পাগলামো সহ্য করেও ঠিকই এসেছো খাওয়াতে। সবকিছুর জন্য থ্যাংক ইউ। বড়দের মতো কথা বলে আমাদের উষা পাখি। দেখো তো তোমায়, মলিন মুখে হাসি ফুটিয়েছে, তবে সে হাসি প্রাণহীন। স্নেহে ভরা নয়নে মেয়েটিকে দেখে নিল বার কয়েক। উন্মেষ বোনের মাথায় হাত বুলালো। বিয়ের দিন এতটা কষ্ট লাগেনি যতটা কষ্ট আজ হচ্ছে। লেখার মৃত্যুকে নিয়ে ভেঙে পড়েছিলেন ললিতা বেগম ও আসাদ সাহেব। সময়টা এত খারাপ ছিল যে আবৃত্তিও সময় দিতে পারেনি। এবার ঠিক হলো ওনারা কিছুদিন এবারই এসে থাকবেন। উন্মেষ নিজে গিয়ে নিয়ে এসেছে। আবৃত্তি জানে না এটা। মামুনি বাবাকে দেখে আবেগ আপ্লুত হয়ে এলো। উষার চলে যাওয়াতে যতটা মন খারাপ হয়েছিল বাবা মামুনি আসাতে, সেটা পূরণ হয়ে এসেছে। ললিতা মেয়েকে কিছু উপহার দিলেন। কি মামুনি? খুলে দেখো, কিছু গহনা রয়েছে বাক্সটিতে। আবৃত্তির অবাক হওয়া দেখে বললেন, বিয়েটা খুবই অস্বস্তির মধ্যে হলো। মন খারাপ ছিল খুব, তাই আর দেওয়া হয়নি। প্রয়োজন ছিল না মামুনি, আগেই তো বানিয়েছিলাম। দুই বোনের জন্য 2 সেট গহনা। একটু মন খারাপ হলো সবার। প্রতিটা দীর্ঘশ্বাসে লেখা স্মৃতি। ভালোবাসার মানুষগুলো চলে গেল, সারা জীবনের জন্যই ক্ষতটা রয়েই যায়।
সন্ধ্যা থেকে টুকটাক আড্ডা চলছে। পরিবারকে হাসি খুশি দেখে উন্মেষের মন পুলকের আবেশে ভরে ওঠে। আবৃত্তি নাস্তা বানাতে ব্যস্ত, সাথে আছে কলি। উন্মেষ দাঁড়িয়ে রইল সুযোগের অপেক্ষায়, তবে সুযোগ হলোই না। কলি নড়ছে না এক চুল। কলি শোন, আমার ঘরে গিয়ে দেখ। কি দেখবে? কি দেখবে দাঁড়াও, মনে করতে দাও। মনে করলো উন্মেষ, কিন্তু কিছুই মাথায় আসছে না। আবৃত্তি চা বানিয়ে নিল। বললেন না তো? ভুলে গেছি। আশ্চর্য, মাথা গেছে আপনার? হয়তো। কলি আসো তো আমার সাথে। না। কেন? ও কেন যাবে না? তুই নাস্তা নিয়ে যা তো কলি। ঠিক আছে ভাইজান। নাস্তা নিয়ে গেল কলি। উন্মেষ ভালোভাবে দেখে নিয়ে আলগোছে জড়িয়ে ধরে আবৃত্তিকে। কি হলো? তুমি আমার সাথে ঘুমাবে। কেন? এটা কেমন কথা? বউ হয়ে অন্য ঘরে ঘুমাবে? আর কিছুদিন। মাঝপথে আটকে দিল মেয়েটিকে। ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করে বলে, আজ তো মা বাবা এসেছেন, গেস্ট রুম পরিষ্কার করা নেই। প্লিজ, আমার সাথে ঘুমাবে তুমি। সরো তো, খালি ধান্দা। হ্যাঁ, ধান্দাই তো। আবার মন খারাপ করো কেন? তুমি বুঝলে না। বুঝি না তো। রান্নাঘর থেকে বের হওয়ার সময় মুখ টিপে হাসে আবৃত্তি। চুপি চুপি চলে এসো। চুপি চুপি কেন? আমার লজ্জা করবে না? দুষ্টু হাসলো উন্মেষ। খপ করে মেয়েটির হাত ধরে বলল, করুক লজ্জা, সবার সামনে দিয়ে নিয়ে যাব। ছাড়ো এখন। না, যদি পালিয়ে যাও? কোথায় যাব আর? অনেক দূরে। আমার ভয় হয় আবৃত্তি। আমি তোমাকে হারাতে চাই না। তোমার বোনকে হারিয়ে বুঝেছি একটা সম্পর্ক দলিল হওয়ার পর কতটা আপন হয়ে যায়। হুট করে না চাইতেও চলে আসা দায়িত্ব ভালোবাসায় পরিণত হয়ে যায়। ভাগ্য তোমায় আমায় এক করেছে। ফের তোমায় ছাড়া সত্যি আমি মরে যাব। আর হারাতে পারবো না আমি। 1 মাসের মাথায় উষার কল এলো, যা ভয়ানক শোকবার্তার আভাস। উষার কান্নার আওয়াজগুলো আবৃত্তির চিত্তে ভয়ের তৈরি করেছে। উতলা হয়ে এলো ভেতর ঘর। রাত্রি প্রায় 2টো। উন্মেষ খুব কাজ করেছে বিগত দিনগুলো, সেই জন্য ঘুমটা বেশি। ছেলেটা জাগে না যেন তার জন্য একটু দূরে আসার চেষ্টা করলো, তবে খুব একটা লাভ হয়নি। উন্মেষের স্বভাব আবৃত্তিকে বুকে মিশিয়ে ঘুমানো। উপায়ন্তর পেল না আবৃত্তি। শুনছ? হুম। ঘুম ঘুম কণ্ঠে উন্মেষের জবাব। আবৃত্তি বলল, উষা কল করেছে, কাঁদছে খুব। কি? দেখো না, ফোন নেয় উন্মেষ। বা হাতে ঘুমের ভাবটা সরিয়ে বলে, কি হয়েছে তোর? ভাইয়া, আমি শেষ হয়ে গেছি। সব শেষ হয়ে গেছে। কি সব পাগলের মতো বলছিস? আমায় নিয়ে যাও ভাইয়া, আমায় নিয়ে যাও প্লিজ। ইয়াসকে ফোনটা দে। নিশ্চয়ই দুটোর মাঝে ঝগড়া হয়েছে। ইয়াস আর একটা বিয়ে করেছে। আমি বুঝতে পারছি না কি করব। আমি মরে যাব ভাইয়া। আমার জন্য বিষ নিয়ে আসবে প্লিজ। তৎক্ষণাৎ ইয়াসের বাড়িতে উপস্থিত হয় উন্মেষ, সাথে আবৃত্তিও এসেছে। মা বাবাকে জানায়নি এখনো। বয়স হয়েছে, সাথে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। শরীর ভালো নেই তেমন। আবৃত্তি আগে হাঁটার চেষ্টা করলে উন্মেষ থামায়। আমি আগে যাচ্ছি, পেছনে আসো। ইয়াস বসে আছে ড্রয়িং রুমে। পাশে আধমরার মতো শুয়ে আছে উষা। মেয়েটার ঠোঁটের কোণে রক্ত। চিৎকার করল আবৃত্তি, উষা! ছোট ভাবি, ছোট ভাবি, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। চুপ করো উষা, চুপ করো তুমি। কিছু হয়নি। ইয়াসের তেমন প্রতিক্রিয়া নেই। উন্মেষ যা বোঝার বুঝে নিয়েছে। ঝামেলা করতে চাইল না এই মুহূর্তে, তবে ইচ্ছে করছে ইয়াসের প্রাণ বের করে নিতে। বোনকে নিয়ে বেরিয়ে এলো সে। বের হওয়ার আগে শুধু বলল, তোকে তো আমি দেখিয়ে নিব। ভালো করলি না। জীবনের ধাক্কাগুলো বড় অদ্ভুত। কে জানতো ইয়াস নামক মানুষটি হুট করে মিলিয়ে যাবে উষার জীবন থেকে। 2 বছর ব্যয় করেছে উষা। প্রথম বছরই সম্পর্কটা গভীর হয়। 10ম শ্রেণীতে উঠতে না উঠতেই ইয়াসের আবদার বাড়ে। এই মুহূর্তেই বিয়ে করতে চায়, কারণ ওর নিজের ওপর নাকি ভরসা নেই। ও চায় না কোনো ভুল হয়ে যাক। ছেলেটা এমন ভাবে বোঝালো যে কিশোরী উষা সর্বোচ্চ ভুলটা করে ফেলল। বিয়ে করলে লুকিয়ে,
এমনকি মাস দুয়েক পরেই প্রেগনেন্ট। উন্মেষ খবর নিল সব। পিয়াস নিজ থেকেই ডিভোর্স লেটার পাঠিয়েছে, এর আগে একটা চিঠিও দিয়েছে। উন্মেষ দেখালো সেটা। আবৃত্তি পড়ল, উষা, তুমি আমার জীবনের প্রথম মেয়ে নও। তোমার আগেও আমার বউ আছে, আমি তাকে ভীষণ ভালোবাসি। আমাদের বিয়েটা হয় আরো 5 বছর আগে। অনেকটা আবেগের বশে হয়তো বিয়ে করেছি। সবে কলেজে উঠেছি তখন, একই ক্লাসে পড়তাম। ভালোবাসাটা শারীরিক মেলামেশাতে পরিণত হয়, কনসিভ করেও। আমি তখন বুঝতে পারিনি কি করব। এক বড় ভাইয়ের সাহায্যে অ্যাবর্শন করাই ওর। তবে কে জানতো ওই অ্যাবর্শনটাই ওর গর্ভধারণ ক্ষমতা কেড়ে নিবে। মেয়েটা আবেগী, ভীষণ ভালোবাসতাম ওকে। চাইছিলাম ও যেন ইনসিকিউর ফিল না করে, তাই বিয়েটা করে ফেলি। তবে এরই মধ্যে ওর ইচ্ছে হয় ছোট ছোট হাত পা নিয়ে খেলা করার। তবে কপাল পোড়া আমাদের, অনেক চেষ্টা করেও বেবি হলো না। পাগলামি শুরু হলো ওর। আমি ওকে আলাদা রেখেছি। একটা ছোট জব করতাম, সেটা তো জানোই। যা রোজগার হতো, এতে কখনো অসুবিধা হয়নি, তাই বাসা থেকে কখনো জানতেও পারিনি। আলাদা থাকলেও আমাদের ভালোবাসাতে ছিল সুখ। তবে একটা বাচ্চা খুবই দরকার। তার ওপর বাবা বলল, আমাদের 2 ভাইয়ের মধ্যে যার সন্তান আগে হবে তাকে মোট প্রপার্টির 2 ভাগ দেওয়া হবে। তবে বাসায় তো জানেন আমি বিয়ে করেছি। এদিকে ভাইয়া বিয়ে করলো সে বছরই। সম্পত্তি পাওয়ার চান্স বেড়ে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখনই তোমার সাথে আমার দেখা। আমার বন্ধুর কোচিং সেন্টারে যেতে তুমি। বোকাশোকা একদমই বাচ্চা, একটা ভালো লাগা কাজ করলো। ভাবলাম একটা বেবি তো দরকার। আর তোমাকে পটাতে পারলে খুব সহজেই সবটা হয়ে যাবে। হলো তাই। তবে কে জানতো ভাবি এত বড় সর্বনাশটা করবে। তোমার পেটের বাচ্চাটা ভাবির জন্য শেষ হয়ে গেল। ষড়যন্ত্রের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই। তুমি চাইলে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারো। ভেতর থেকে জ্বলছি আমি, অশান্তিতে মাথা কাজ করছে না। তোমাকে নিজের কাছে রাখতে চাইছি না আর। বাচ্চা তুমি, সুন্দরীও, ভালো জায়গায় বিয়ে হবে। তবে যে মেয়েটা আমায় এতগুলো দিন ধরে ভালোবাসলো, তাকে কি করে ছাড়ি? তাছাড়া আমার পরিকল্পনা ছিল বেবিটা হলে কোনোভাবে বেবিটাকে সরিয়ে ফেলবো। এ নিয়ে বিনিয়ে তোমায় ডিভোর্স দিব। সেসব তো আর হলো না, তাই নিজ থেকে সব বললাম। জানি কষ্ট পাবে, তবে বিশ্বাস করো, আমি তোমায় ভালোবাসিনি কখনোই। তোমার সাথে করা সব প্রতারণার জন্য আমি কেবল ক্ষমা চাইতে পারি। ক্ষমা না করলেও ডিভোর্স লেটারে সাইন করে দিও। বাবা মা রেগে আছেন, তবে আমি মানিয়ে নিব আশা করি। কিন্তু 2 স্ত্রী মেনে নিবেন না। তাছাড়া আমি ওকে ছাড়তেও পারবো না। অপশন হিসেবে তোমাকেই ছাড়তে হলো। ভালো থেকো। মেঝেতে বসে পড়ল আবৃত্তি। উন্মেষ রাগে গজগজ করছে। হারামির বাচ্চাকে আমি ছাড়বো না। কোনো প্রয়োজন নেই ভাইয়া। উষা, তুই এখানে? আমি সব শুনেছি ভাইয়া। দেখো উষা, ওকে তো শাস্তি পেতেই হবে। কি লাভ ছোট ভাবি, যেখানে সে কখনো আমায় ভালোই বাসেনি। তাকে শাস্তি দিয়ে কোনো লাভ কি আছে আদৌ? বড়দের মতো মতামত দিল উষা। এইটুকু সময়ে যেন অভিজ্ঞ হয়ে উঠেছে মেয়েটা। বকের বাঁ পাশ মুচড়াচ্ছে। আবৃত্তির ভীষণ খারাপ লাগে। সেদিন যদি আরেকটু খতিয়ে দেখতো ওরা। ভাগ্যকে মেনে নিয়েছে সবাই। উষার ডিভোর্সটা হয়ে গেছে অনেকগুলো দিন। উষা এখন নিয়মিত কলেজ যাচ্ছে। যথাসম্ভব চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার। পুরো পরিবারটা ভেঙে গিয়ে আবার জুড়ে আসে। ঝড় ঝাপটা সব ফেলে এগিয়ে যাচ্ছে ওরা। 3টে টিকিট পাঠালেন আচার সাহেব। কক্সবাজার ঘুরে আসার জন্য এয়ার টিকিট আর হোটেল বুকিং। টিকিট পেয়ে ফোন করে আবৃত্তি। তোমরা কি বলো তো বাবা? কি করলাম রে মা? এই সময় টিকিট পাঠায় কেউ? টিকিট পাঠানোর জন্য টাইম লাগে আবার? তোরা সবে একটা ধাক্কা কাটালি। অবশ্য ধাক্কা তো যাচ্ছেই না। তাই একটু ঘুরে আয়, ভালো লাগবে। 3টা টিকিট। উষা যাবে না সাথে? ভালো কথা মনে করিয়েছ বাবা। ঠিক আছে, আমি এখন রাখি। তোমাকে খুব ভালোবাসি বাবা।
শোন মেয়ে, তুমি আছো দেখেই না বেঁচে আছি আমরা। চমকে গেল আবৃত্তি। আপন বাবা মা না হয়েও কতটা ভালোবাসে ওকে। ভেজা নয়ন মুছে অস্পষ্ট সুরে বলল আবৃত্তি, এভাবেই থেকে যাও বাবা, তোমরা না থাকলে আমি আসলেই বড় অসহায়। আবৃত্তি ভেবেছিল উষা ট্যুরে যেতে চাইবে না, কিন্তু মেয়েটি এক বলাতেই রাজি হয়ে গেল। বিষয়টা ভালো লাগলো আবৃত্তির। জীবনে হেরে গিয়ে থেমে যাওয়ার মতো বোকামি আর দুটি নেই। লাইফটা যদি অত সহজই হতো, তবে সে লাইফের এত মূল্য থাকতো না। এসব ভাবে আবৃত্তি। উষা ব্যাকপ্যাক করেছে, সেসবই দেখাতে এসেছে। একটা সাদা রঙের টপস রেখে যাচ্ছিল উষা। আবৃত্তি বলল, ওটা নিচ্ছ না কেন? ওটা তোমাকে অনেক সুন্দর লাগবে। কোনটা ছোট ভাবি? ওই যে সাদা টপস। টপসটা হাতে নিয়ে কি একটা ভাবলো উষা। আর তারপরে ফায়ার বাকেট নিয়ে তাতে ফেলে দিল টপস। আগুনে জ্বলতে লাগলো জামাটা। আবৃত্তির মনে হলো উষা হয়তো কোনো বিষয়ে ওর প্রতি আপসেট। তোমার কি হলো উষা? আমার কথা কি রাগ করলে কোনোভাবে? না ছোট ভাবি, যদি ইচ্ছে না করতো তাহলে জামাটা না নিতে। এভাবে আগুনে পুড়িয়ে দিলে যে। জীবনে কিছু সুন্দর স্মৃতি তিক্ত হয়ে আসে ছোট ভাবি, আর সেসব স্মৃতিকে বয়ে বেড়ানোর মতো নির্বুদ্ধিতা দুটি নেই, যা আমি করতে চাচ্ছি না। উষার কথা না বুঝতে পারা আবৃত্তি তাকিয়ে রইল নির্বাক হয়ে। ফোঁস করে দম ফেলে উষা, যেন কতকালের দীর্ঘশ্বাস। আসলে ভাবি, এই টপসটা ইয়াস এনে দিয়েছিল আমাদের ফার্স্ট নাইটে। হুড়মুড়িয়ে উঠল আবৃত্তি। উষাকে ধরতে গেলে উষা বলল, আমায় ভাঙতে দাও ছোট ভাবি। ভেঙে ভেঙেই একদিন শক্ত হব আমি, খুব শক্ত। কি সুন্দর কথা। বাচ্চা এক মেয়ে জীবনে হেরে গিয়েও যেন খুব বুঝদারে পরিণত হয়েছে। সবকিছু থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত, তবেই না জীবন হবে সুন্দর। সন্ধ্যার ফ্লাইট ছিল ওদের। ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে গেল ওরা। হোটেলে গিয়ে চাবি নিয়ে নিল। আবৃত্তি বলল, তুমি আমার সাথে আসো উষা। কেন ছোট ভাবি? আমার সাথে থাকবে? কি বলো এসব? এটা হয় নাকি? এটাই হয়। হ্যাঁ, আমি আর আবৃত্তি এটাই ঠিক করেছি। ধ্যাত, তোমরা যে কি বলো ভাইয়া। আসো বোন আমার। না ছোট ভাবি, আমি একা থাকতে চাই একটু। আমি এসেছি শুধু মাইন্ড ফ্রেশ করতে। কিন্তু উষা, অসুবিধা হবে না আমার। জানো তো, এখন আমি কবিতা লিখতে শুরু করেছি। আর ব্যাগ ভর্তি করে বই এনেছি, সব কবিতার বই। সারা রাত জেগে পড়বো বলে। তুমি কাছে থাকলে হবে নাকি সেটা? দাও চাবিটা। ফটাফট চলে গেল উষা। উন্মেষ আর আটকালো না। অনেকাংশে এই মেয়েটির কথা সত্য। একটু একা থেকে নিজেকে বোঝার চেষ্টা করুক, মানিয়ে নিক সবটা নিজের মতো। শাওয়ার শেষ করে এসে আবৃত্তি দেখলো কিছু লিখছে উন্মেষ। মেয়েটি দেখতে যেতেই লুকিয়ে ফেলল। কি হলো এটা? লুকিয়ে দেখো কেন? তো দেখাও কি লিখছ। ওহু, কি সমস্যা? আজ নয়, কাল দেখাবো। অদ্ভুত তো। যাই বলো না কেন, আজ দেখতে পাবে না। আজ রোমান্টিক মুডে আছি আমি। রোজই থাকো, আজ একটু বেশি। কাছে আসবে না, তোমাকে সুবিধার লাগে না। বড়রা সবসময় অসুবিধারই হয়। কাইন্ড অফ গুন্ডা। আচ্ছা, জোর করতে আসলে আমিও নায়িকাদের মতো হব। যেমন টেবিল থেকে ফল কাটার নাইফ নিয়ে নিল আবৃত্তি। ফিচেল হেসে নাইফ ঘুরিয়ে বলল, দেহ পাবি না, মনও পাবি না শয়তান। তার আগেই তোর পেট ফুটো করে দিব। বাংলা সিনেমা? আম সিরিয়াস। আম অলসো মিসেস। গাল ভর্তি হেসে আবৃত্তিকে কোলে তুলে নেয় উন্মেষ। মেয়েটির ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। অদ্ভুত এক স্মেল আসে শরীর থেকে। চট করে বলে উন্মেষ, ইচ্ছে করে শ্যাম্পু করেছো তাই না? যাতে আমায় কবজা করা যায়। ছি, তুমি সবসময় অশ্লীল। হুম, আর হব। তাই? হু, একদম। ঠোঁটে হালকা স্পর্শ করে ফের বলে উন্মেষ, তোমায় নিয়ে আমার আহাজারি নেই তো, শেষ। সুযোগ পেলেই ছোঁয়ার ইচ্ছে জাগে হুটহাট। মাতাল হয়ে ডুবে যায় এদিক সেদিক। মন জানে এ দু চোখে
শুধু একজনই আছে। খুব ভোরে সমুদ্রে এসেছে উষা। বালির আস্তরণগুলো পায়ের সাথে মিশে গিয়ে গিজ গিজ করে, আবার ধুয়ে যায় সমুদ্রের জলে। ভালো লাগে ওর। হালকা সমীরণগুলো স্পর্শ করে যায় গাল, চিবুক সহ সর্বাঙ্গ। অনেক ভোর হওয়াতে মানুষজন নেই একদম। আসার পথে কাউকেই দেখেনি এদিকটায়। হঠাৎই একজনকে আসতে দেখলো। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তবে ছেলেটা যেন ওর দিকে আসছে। উষা পায়ের গতি বাড়ায়। এবার ছুটে আসছে ছেলেটা। ভয় পেলেন? জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো উষা। অদ্ভুত লোক। উষার সাথে তালে তাল মিলিয়ে পায়ের গতি বাড়ালো। উষা তখনই বলল, কি সমস্যা? অনেক সমস্যা। তো আমার কাছে কি? আপনার কাছেই তো সব। হোয়াট? এই তো আমি এসেছি আপনার কাছে আপনাকে চাইতে। পাগল নাকি? হো, একদম পাগল। শুধু আপনার জন্য। সরেন সামনে থেকে। আমি আপনাকে পছন্দ করি উষা। ধুক করে উঠল উষার হৃদয়। ছেলেটা ওর নামও জানে। মেয়েটি তৎক্ষণাৎ সরে এলো। পেছন থেকে ছুটে এলো হৃদ। শোনেন না। চাচ্ছি না শুনতে। আর মাথায় রাখবেন, ভাঙা গ্লাস কখনো জোড়া লাগে না। কথাটা অনেকাংশেই ভুল। বিস্ফোরিত হয়ে তাকায় উষা। হৃদ হেসে জবাবে বলল, ভাঙা গ্লাসকে জোড়া না লাগিয়ে বরং সেটাকে গলিয়ে পুনরায় গ্লাস বানানো যায়। বোকা বনে যায় উষা। এমন ভাবে তো ভাবেনি কখনো। তবে এই মুহূর্তে সে যেতে চায়। কোনো কথা শুনতে চায় না। একদমই না। বিকেলে হিমছড়িতে এলো ওরা। উষা এলো না মাথা ব্যথার অজুহাতে। ওরা যখন জলপ্রপাতের পথে যাচ্ছে, তখনই ব্যাঙের মতো লাফিয়ে এলো হৃদ। এক চিলতে হাসি ফুটল উন্মেষের অধরে। ভালো আছিস হৃদ? খুব ভালো। একদম ফুরফুরে। ফোনে কথা বললি কাল রাতে, আর আজই চলে এলি? মন যে মানছিল না ভাই। বাসায় সবাই ঠিকঠাক? আর রিয়াদের কি খবর? বউ নিয়ে আসবে সামনের মাসে। তোমার বন্ধু তো আবার বিদেশি বউ পেলেছে। হেসে ওঠে উন্মেষ। আবৃত্তির সাথে পরিচয় করিয়ে দেয়। হৃদ হচ্ছে উন্মেষের ফ্রেন্ড, রিয়াদের ছোট ভাই। খুব চঞ্চল, কিছুটা দুষ্টু প্রকৃতির। একসময় উন্মেষ পড়াতো ওকে। কাল হঠাৎই ফোন করলো। বলল উষার কথা। মেয়েটিকে খুব ছোট দেখেছে। ওই তো ক্লাস 4-5। বিদেশ যাওয়াতে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। উন্মেষ যখন উষার ঘটনাটা বলল, তখন হৃদ যেন খুশি হলো। চট করে বলে দিল নিজের মনে জমিয়ে রাখা অনুভূতির কথা। উন্মেষ বিশেষ কিছু বলেনি, তবে হৃদের আগ্রহটা খুব বেশি। অসহিষ্ণু কণ্ঠে বলল উন্মেষ, অনুভূতি থাকাটা ভালো, তবে এই অনুভূতিটা টেনে ধরে জীবন চলবে তো হৃদ? আমার বোন কিন্তু ডিভোর্সি। ভাই, তুমি জানো আমি কেমন। আমার কাছে এসব ম্যাটার করে না। নিষেধ করছি না, তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে কিন্তু। উষার পড়াশোনা না শেষ হওয়া অবধি ওকে বিয়ে দিব না। আমার কোনো প্রবলেম নেই ভাই। আমি শুধু উষাকে জীবন্ত করতে চাই। ছোট ছোট অনুভূতির বীজ বপন করতে চাই। স্নিগ্ধ হয়ে এলো উন্মেষের দুচোখ। ছেলেটা চট করে আবৃত্তি আর ওর ছবি তুলে দিল। সেই ফটোটা বের করে বলল, ভাবি, এটা আপনার গিফট। কি করব বলেন? ভাই তো আর দাওয়াত দিল না। তবে চাচা হওয়ার মিষ্টিটা চাই খুব দ্রুত। লজ্জায় পড়ল আবৃত্তি। ছেলেটা ওর সমবয়সী হবে। তবে লাজ লজ্জা নেই একটু। ঝর্ণার পানিতে হালকা ভিজে গেছে আবৃত্তির শাড়ি। ফুটে উঠেছে প্যাটের অংশটা। চুপ করে চিমটি কেটে দিল উন্মেষ। রাগলো আবৃত্তি। লাল করেছে নাক। কি হলো এটা? যা হবার তাই হয়েছে। জ্বলছে খুব। ওয়েট। কথা শেষ হতে না হতে প্যাটে সিক্ত ঠোঁট স্পর্শ করায় উন্মেষ। শীতল পানিতে এমনিতে শিরশির অনুভূতি হচ্ছিল। এবার যেন সমস্ত অনুভূতি আবৃত্তিকে স্পর্শ করে গেল। আলগোছে নিজের দিকে জড়িয়ে নিল উন্মেষ। একটা জিনিস দেখবে? কি? চিঠি। কিসের চিঠি? আমার লেখা তোমার জন্য চিঠি। গত 4 বছরে জমায়েত করা অব্যক্ত সব চিঠি। কথা শেষে বাক্সটা নিয়ে এলো উন্মেষ। আবৃত্তি খুলতেই দু চোখ ডুবে এলো জলে। উন্মেষ বলল, গুনো। গুনতে লাগে আবৃত্তি। মোট 1461টা চিঠি। হেসে উঠল উন্মেষ।
আবৃত্তি দেখে শেষ চিঠিটা কাল রাতের লেখা। মুগ্ধ নয়নে মেয়েটাকে অবলোকন করল উন্মেষ। ততক্ষণে আবৃত্তি ওর কাছে চলে এসেছে। 4 বছর আগে যেমন নিজ থেকে উন্মেষকে চুমু খেত, ঠিক তেমনি ভাবে ছেলেটার পায়ের উপর পা রেখে উষ্ণ ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। অবাক হয়নি উন্মেষ, তবে ভালো লাগাটা ভীষণভাবে জেগে বসেছে। লজ্জা দিবে না প্লিজ। দিব না, তাকাও একবার। আবৃত্তি তাকালো। উন্মেষ কেবল হাসলো। তারপর বলল, আজ থেকে তোমার জন্য সমস্ত চিঠি লেখা বন্ধ হলো। শেষ যেদিন চুমু দিয়েছিলে তারপরের দিন থেকে এই চিঠি লেখা শুরু। সমস্ত ভালোবাসা, মান, অভিমান আজ ভেঙে গেছে। হাওয়ায় উড়িয়ে দাও আমার অভিমান। উড়ে যাক উড়ো চিঠি। তাই করলো আবৃত্তি। সবগুলো চিঠি নিয়ে উড়িয়ে দিল হাওয়ায়। চিঠিগুলো ভাসতে লাগলো হাওয়াতে। আবৃত্তি দেখতে পায় সমস্ত অভিমান ভেঙে ডানা মেলে হাওয়ায় ভেসে যায় উড়ো চিঠি। তবে উন্মেষের চিঠি লেখা কি বন্ধ হবে আদৌ? বুকের ভেতর আরেকটি নারী খুব করে ডানা মেলে দিয়েছে। সেই নারীর জন্য অনন্ত জীবন চিঠি লিখতে হবে। তবে সেই চিঠি কি কখনো লেখার নিকট পৌঁছাবে? এর কোনো উত্তর নেই। উন্মেষ হতাশ হয়ে শ্বাস ফেলল। আবৃত্তির জন্য বুকটা যেমন পুড়ে, তেমনি পুড়ে লেখার জন্য। কি অদ্ভুত তার জীবন! দুনিয়া বলে একই সাথে একাধিক মানুষকে ভালোবাসা যায় না, অথচ উন্মেষ তার নিজের জীবন দিয়ে বুঝেছে এক জীবনে 2 নারী তার হৃদয়ের দখল নিয়েছে। আসলেই ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে কলি। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে যেন। লেখা চা বসালো চুলোয়। 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ। তারপর এলো মেয়েটির নিকট। কাঁদিস কেন? আমি চাকরি ছাইড়া দিছি ভাবিমণি। আমি আর থাকতে পারতাছিলাম না ওই বাড়িতে। আমার দিলে খুব ব্যথা হয়, খুব যন্ত্রণা লাগে। আপনার লাইগা বুক পুড়ে। পাগলি মেয়ে। ঠিক আছে, আর বলবো না যেতে। এখন কান্না থামা। আপনি কেন এমন করলেন ভাবিমণি? কেন করলেন এমন? সুখের সংসারটা কেন ছেড়ে দিলেন? সবার থেকে কেন আলাদা হইলেন? সবাই জানে আপনি মৃত, অথচ আপনি জিন্দা আছেন। কেন এমন করলেন? কলির এত কেনর উত্তর আজ দিবে লেখা। তার আগে ওভেন থেকে কেকটা নামালো। ফ্রুট কেক, উন্মেষের ভীষণ প্রিয়। নিজ হাতে ডিজাইন করলো লেখা। তারপর বলল, দেখ তো কেমন হয়েছে। তোর ভাইজানের পছন্দ হবে না? বিস্মিত হলো কলি। লেখা নিজ হাতে ফ্রুট কেক বানিয়েছে, সেটা নাকি যাবে উন্মেষের কাছে। উপরে আবার লিখেছে, হ্যাপি 4th অ্যানিভার্সারি। সব এলোমেলো হয়ে এলো কলির নিকট। লেখা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পাটা ভালো হয়েই গিয়েছিল। তবে 8 তলা থেকে দ্রুত নামার সময় আবার চোট লাগে। ডাক্তার বলেছেন এটা হয়তো আর ভালো হবে না। অবশ্য ভালো হলেই বাকি। বুকে থাকা ভারী নিঃশ্বাসগুলো বাষ্পের মতো বেরিয়ে এলো। জীবন আর কদিন? ডেলিভারি ম্যানের হাতে কেকের পার্সেলটা দেওয়ার আগে লেখা সাবধান করলো, কেকের যেন কিছু না হয়। হবে না ম্যাম, আপনি চিন্তাহীন থাকুন। কলি তখনও নিশ্চুপ। চা এগিয়ে দিল লেখা। চোখের জল মুছে কলি। আপনি খান ভাবিমণি, তোর জন্যে বানিয়েছি। খেয়ে দেখ, ভালো লাগবে। চা নিল কলি। লেখা বলতে শুরু করলো, উন্মেষের সাথে আমার বিয়েটা হলো পারিবারিকভাবে। তবে এর আগের ঘটনাগুলো আমি জানতাম না। ওকে হঠাৎ করে এক দেখাতেই অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম। আর ভালোবাসাটা মারাত্মক হয়ে ওঠে। একটা পর্যায়ে আমি পাগলের মতো হয়ে যাই। কারণ উন্মেষ আর আমার বিয়েটা প্রায় ভেঙেই যাচ্ছিল। কারণটা অবশ্য তখনও অজানা। আবার হুট করে সব ঠিক হয়ে গেল। ঝড় পেরিয়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পরের দিনই চলে যায় উন্মেষ। কেন যায় সত্যি আমি জানি না। তবে 7 দিন পর এসে আমার স্ত্রীর মর্যাদা দেয়। বিশ্বাস কর কলি, তখন আমি ওর চোখে ভীষণ ভালোবাসা দেখেছি। ছেলেটা নিখুঁত অভিনেতা। এভাবেই দিন যেতে থাকে। তুই তো জানিস আমার অসুস্থ হওয়ার কথাটা। আমি বারবার আল্লাহর কাছে চাইতাম অসুখটা মিথ্যে হয়ে যাক। আমি আবার ফিরে পেতে চাই উন্মেষকে। রোগটা আসার পর ও যেন আমায় আরো বেশি আঁকড়ে ধরে। আমি তখন আরো ডুবে যাই, বাঁচতে চাই।
আল্লাহ কিছুটা শুনেছিল আমার কথা। আমার রোগটা তখনও অতটা গভীর ছিল না। তবে ভুলে গেলে চলবে না, আমি ক্যান্সারের রোগী। কিছুটা সুস্থ হতে শুরু করেছিলাম। খুব বেশি খুশি ছিলাম। নতুন রিপোর্ট দেখানোর জন্য সারপ্রাইজ প্ল্যানও করি। তবে সেদিনই সামনে আসে সত্যটা। উন্মেষ তো বই খুব ভালোবাসে, তাই আমি কিছু বই কিনে এনেছিলাম। লাইব্রেরিতে রাখতে যেতে দেখি অগোছালো হয়ে আছে বেশ কিছু বই। গোছাতে যেতেই চোখে পড়ে একটা ডায়েরি। সেটাই কিছু লেখা ছিল আবৃত্তিকে নিয়ে। আমি তো উন্মেষের লেখা চিনতে পারি চোখ বন্ধ করেও। আমার আগ্রহ জাগে। তখনই খোঁজ পাই আরো কিছু চিঠির। সবটা পরিষ্কার হয়ে আসে আমার কাছে। আবৃত্তি আর উন্মেষ দীর্ঘদিন প্রেমে আবদ্ধ ছিল। আমার জন্য পাত্র দেখা হচ্ছিল। উন্মেষের বিয়ের জন্যেও বাসা থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছিল। তো সেইভাবেই আসে সম্বন্ধটা। উত্তেজনা দমাতে না পেরে কলি বলল, ভাইজান কেন আপনারে দেখতে গেল? আবৃত্তি আপামনির লগে সম্পর্ক থাকা সত্ত্বেও। হাসলো লেখা, বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা কাপে চুমুক দিল কলি। লেখা ফের বলা শুরু করলো। উন্মেষ ভেবেছিল আবৃত্তিকে দেখতে যাচ্ছে, কারণ ও জানতো আবৃত্তি একা। তখনও জানতো না মেয়েটা যে এতিম। সেহেতু একইবারের ঠিকানা হওয়াতে উন্মেষ ভেবেছে চমকে দিবে আবৃত্তিকে, তাই রাজি হয়ে যায়। কিন্তু ঘটনা ঘটে ভিন্ন। চমক দিতে গিয়ে নিজেই চমকে বসে। আমাকে দেখে ওর মাথা খোলসা হয়ে আসে। সেদিন দ্রুতই চলে যায় ওরা। খোঁজ নেই এক সপ্তাহতেও। আমি উন্মেষকে মন দিয়ে বসি। খুব বেশি অনুভব করে ফেলি। কেন কিভাবে জানি না, শুধু মনে হচ্ছিল ওকে ছাড়া বাঁচব না। সকলের সামনে কত পাগলামিও করেছি। মরতে বসেছিলাম। এত অশান্তি শুরু করেছিলাম। বাবা মা আবৃত্তি আমাকে বোঝানোর চেষ্টা করলো, তখন আমি বুঝিনি। বারবার নিজেকে শেষ করার ইচ্ছে হচ্ছিল। এত বেশি পাগলাটে হয়ে যায় যে হসপিটালে অ্যাডমিট করাতে হয়। আর সেসব আবৃত্তিকে দহন দিতে থাকে। চেয়েও পারেনি নিজের ভালোবাসার কথা বলতে। ওই যে নিজের মা বাবা নেই, জানিস তো। এই পৃথিবীতে মা বাবা ছাড়া সত্যিই কেউ আপন নয়। আমরাও পারিনি আবৃত্তির নির্ভরতা হতে। ওর মাঝে বড় হয়েছে এক দায়বদ্ধতা। ও যদি এতিম না হতো তবে গল্পটা ভিন্ন হলেও হতে পারত। সবকিছু মিলিয়ে আমার জান বাঁচানোর জন্য আবৃত্তি উন্মেষকে ফোর্স করে বিয়ে করার জন্য। সত্যি বলতে মেয়েটা আমায় খুব ভালোবাসে। ছোট থেকে ওকে আগলে রেখেছিলাম। সেই প্রতিদান দিতেই হয়তো নিজের ভালোবাসাটা লুকিয়ে এমনটা করেছিল। তবে ওদের জন্য এটা খুব বেশি বেদনার ছিল। বিয়ের প্রথম সপ্তাহ মিথ্যে কাজের বাহানা দেয় উন্মেষ। মূলত বিয়েটা মেনে নিতে পারেনি তখনও। আবৃত্তি বলেছিল কখনো উন্মেষকে বিয়ে করতে পারবে না। যদি আমায় বিয়ে না করে তবে নিজেকে শেষ করে দিবে হয়তো। কারণ ও চায় না আমার পরিবার ভাবে ওর জন্য আমার জীবন শেষ হয়ে গিয়েছে। এতিম প্রেমিকার দোহাই রক্ষা করতে গিয়ে নিজের জীবনটা এলোমেলো করে ফেললো ছেলেটা। আর আমি তখন সুখ নিয়ে খেলছিলাম। কি স্বার্থপর, ভাবতে পারিস? উন্মেষ আর আমার সম্পর্কটা হয়তো কখনোই স্বাভাবিক হবার ছিল না। নিজের মনের ব্যর্থতা জানান দিতে আবৃত্তির সাথে দেখা করে উন্মেষ। আবৃত্তি ওকে আবার ফোর্স করতে থাকে আমাকে ভালোবাসার জন্য। আর শুরু হয় একাধিক নিষ্ঠুর প্রেমের কাহিনী। তারপর থেকে আবৃত্তি আর উন্মেষের কখনো কথা হয়নি। দুজন নিজেদের আলাদা করে ফেলে, অথচ মনটা সেসব লজিক মানে। আমার আর উন্মেষের সমঝোতার সম্পর্কটা তবু ভালোই যাচ্ছিল। গলা ধরে আসে লেখার। একটু পানি খেয়ে নেয়। বাধ্য পাখির মতো সব করলো উন্মেষ। ওর জীবনে আবৃত্তির জায়গা ছিল সবার শীর্ষে। সেই জন্যই সবটা চুপ করে মেনে নিতে থাকে। প্রেমিকা চোখের জল ওকে পুড়াচ্ছিল কিনা। অন্যদিকে মা বাবা হারা আবৃত্তির সবটা জুড়ে তো আমরাই। তাই এত বড় সিদ্ধান্ত নিয়েছিল সেদিন। জানিস তো, আমার না এখন খুব লোভ জাগে। যার ভালোবাসার অভিনয়টাই এত সুন্দর, না জানি তার ভালোবাসাটা কতটা সুখকর। লেখার দু চোখে জল। চোখের জল মুছে ফের বলল, ভাগ্য বড় অদ্ভুত।
আমি কিছুতেই আমার জায়গাটা ছাড়তাম না। বিয়েটা হয়েছে এটা তো সত্য, ভালোবাসা না থাকুক, হোক সেটা অভিনয়, তবে সেসব তো আমি সত্যি বলেই জানতাম। তবে যেদিন জানলাম আমায় ভালোবাসে না উন্মেষ, সেদিন থেকে আমার দুনিয়া আলাদা হতে শুরু করলো। আমি ওকে ভীষণ ভালোবাসি রে। সবকিছুই বেরঙিন তখন। আমার সৃষ্টিকর্তা জানেন আমি কতটা ভালোবাসি ওকে। এত কিছুর পরও আমি আমার জায়গাটা ছাড়তাম না। তাছাড়া আমি তো মাও হতে পারবো না কোনোদিন। রোগটা কতটা ঠিক হবে এটাও জানি না। আর সব সময় আমি কেন ঋণী হয়ে থাকবো আবৃত্তির কাছে? আমি ওর কাছে কৃতজ্ঞ ঠিক, তবে যথাসম্ভব আমি ফিরিয়ে দিলাম মিথ্যা অপারেশনের নাটক, আর আগুন লাগিয়ে নিজেকে মৃত বানালাম সবার নিকট। এমনি তো কিছুদিন পর আমি মরে গেলে ওদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে থাকতো। ওরা কখনোই এক হতো না। আমার জন্য দুজন ব্যক্তি কেন কষ্ট পাবে বলতো? সত্যি বলতে আমার ভুল অনুভূতি আর আবৃত্তির স্যাক্রিফাইসে সকলের জীবনটাই বদলে গেল। সেদিন যদি উন্মেষের জন্য পাগল না হতাম, তবে গল্পের শেষটা এত দুঃখের হতো না। আবৃত্তি নিজের সুখ বিসর্জন দিয়ে আমার সুখ কিনেছিল, আর উন্মেষ নিজের ভালোবাসাকে খুন করে আমায় ভালোবাসার চেষ্টা করেছে, অথচ সফল ছিল না সে। ভালোবাসার চেষ্টা করেও পারেনি ভালোবাসতে। আর সব যখন বিপরীত হয়েও ঠিকঠাকভাবে চলছিল, তখন এই রোগটা এসে সব করে দিল এলোমেলো। ঠুনকো হয়ে রইল আমার ভালোবাসা। জীবনের কাছে হেরে গেলাম আমি। কথা শেষ করে লেখা দেখলো অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে কলি। ঠোঁটের কোণ বেয়ে নেমে যাচ্ছে তরল। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল লেখার চোখ থেকে। কলির চোখ দুটো বুজে এসেছে। মেয়েটিকে চায়ের সাথে বিশেষ এক ধরনের ঔষধ দেওয়া হয়েছে, যার ফলে সে হারিয়ে ফেলবে পুরনো স্মৃতি। কলির পাশে পড়ে রইল রেকর্ডার। লেখা দুহাতে সেটা বন্ধ করে দিয়ে বলল, আমায় মাফ করিস কলি। তোর স্মৃতিকে বাঁচিয়ে রাখলে তুই সবটা উন্মেষকে বলে দিতি, আর উন্মেষ দ্বিধায় ভুগত। শান্তি পেত না ওরা। ওদের সম্পর্কটা পুনরায় ভেঙে যেত। তুই বড্ড বেশি ভালোবাসিস আমায়। আমিও বাসি বোন, তবে ভালোবাসা মানেই এক একটা উৎসর্গ। আমায় ভালোবেসে তোর অতীতের সব স্মৃতি উৎসর্গ করতে হলো। বড্ড নিষ্ঠুর আমি। সবাই ভালোবাসার কাঙাল। আমি চাই আমার ভালোবাসার মানুষটিও ভালো থাকুক ভালোবাসায়। অথচ আমার গল্পে সবার চোখে নিজের অজান্তেই ভিলেন হয়ে রইল ওরা দুজন। আজ থেকে আমার চিঠি লেখা শুরু, যে চিঠি কখনো হাওয়ায় ভেসে পৌঁছাবে না আমার ভালোবাসার কাছে। যে চিঠি পড়ে থাকবে শূন্য বুকে অব্যক্ত অক্ষরে। কলিং বেজে উঠল। আবৃত্তি সবাই গোসল করেছে। উন্মেষ ওকে জড়িয়েছিল, দু একটা দুষ্টুমি করছিল। ঠিক এমন সময় পার্সেলটা দিতে এলো ডেলিভারি ম্যান। কালি কেকটা অর্ডার করেছিল উন্মেষ। লেখার প্রতি ওর একটা ভালো লাগা জন্মেছিল। আলাদা মায়া কাজ করে এখনো। দীর্ঘদিনের বিবাহিত জীবনের সবটা তো অভিনয় নয়, কিছু হলেও সত্য। আর এই সত্য হলো ভালোবাসা। একসাথে থাকতে থাকতে লেখাকে অজান্তেই ভালোবেসেছে উন্মেষ। অথচ লেখা জানতেই পারল না সেই মায়া ভালোবাসা ধরেই চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন। আবৃত্তি আর উন্মেষ একসাথে কেকটা কাটলো। দুজনের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ব্যালকনিতে এসে দাঁড়ালো। বাস্তবতায় উন্মেষ আর আবৃত্তিদের মিলনে লেখারা হারিয়ে যায়। তবে ওদের গল্পটা ভিন্ন। ওদের গল্পে লেখা হারিয়ে যায়নি, আর না কখনো যাবে। প্রতিটা স্পন্দনে লেখা থাকবে এক দীর্ঘশ্বাসময় ভালোবাসা হয়ে, যার কোনো ব্যাখ্যা নেই। কারণ লেখা এমনই একজন যাকে চাইলেও ভোলা যায় না। আজকের আকাশের চাঁদ যেন একটু বেশি সুন্দর। রূপালি রঙা থালার মতো বিশাল চাঁদ যেন বলছে, ভালোবাসায় সিক্ত হোক আরেকটা প্রহর। পরিশিষ্ট। লেখাকে দাফন করে এলো ডাক্তার জোহান। 3টে বছর ধরে চলল মেয়েটির চিকিৎসা। লেখা একদমই হাল ছেড়ে দিয়েছিল। মানসিক শক্তির একটা ঘাটতি ছিল। জোহান ছিল লেখার বন্ধু। হসপিটালের মিথ্যে অভিনয় করতে সাহায্য করেছিল জোহানি।
খুব আশা ছিল মেয়েটিকে বাঁচাতে পারবে, তবে যে নিজেই বাঁচতে চায় না তাকে কে বাঁচাতে পারে? আবৃত্তি আর উন্মেষের ফুটফুটে সন্তান হয়েছে আজ। ফুটফুটে এক মেয়ে বাবু। লেখাকে স্মরণে মেয়েটির নাম লেখার নামের সাথে মিল রেখে রাখা হয়েছে। হৃদ এখনো চেষ্টা করছে উষাকে ভাঙা হতে পুনরায় নতুন করে তৈরি করার। সবটাই এখন পরিপূর্ণ। সে কথা ভেবেই একদলা হাহাকার এসে চেপে ধরল জোহানকে। ছেলেটার কাছে জমা হয়েছে অনেক চিঠি, লেখা নিজ হাতে লেখা সবগুলো, এক একটা চিঠি এক একটা চরিত্রের জন্য ব্যক্ত করা। হিমচরের পাহাড়ে এলো জোহান। বাক্স ভরা চিঠিগুলো একটা একটা করে উড়াতে লাগলো। লেখার ভুলে ভরা জীবনের সমস্ত পূর্ণতা অপূর্ণতার দলিল হয়ে হাওয়ায় ভাসতে লাগলো চিঠিগুলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।